লাগতে পারে ইলেকট্রিক্যাল ভেহিকল করার জন্য। ধরেন প্রথমে আমরা কি লিখতে পারি, আমাদের কোনো একটা ভিজিবল আইটেম, যেমন ধরেন লাইট লাগবে। সো লাইট গুলাকে আমরা বলবো হচ্ছে লাইট ফিটিংস। ওকে, এটা হচ্ছে আমার ধরেন লাইট ফিটিংস, এটা সবাই আমাদের এটা লাগবে। এরপরে কি থাকবে, এরপরে ফ্যান। এখন এই ফ্যানের মধ্যে অনেকগুলো জিনিস থাকতে পারে, যেমন সিলিং ফ্যান। সিলিং ফ্যান যদি আপনার 56 ইঞ্চি থাকে 56 ইঞ্চি দিবেন, আপনার যদি 48 ইঞ্চি থাকে 48 হবে। তারপরে হচ্ছে যদি 36 থাকে 36 হবে। তার মানে হচ্ছে সিলিং ফ্যানে যতগুলো আইটেম আছে সবগুলা কিন্তু ফ্যানের মধ্যে যাবে, সেই সাথে ফ্যান হুক, এটাও ফ্যানের মধ্যে যাবে। মানে ফ্যান হচ্ছে বেসিক্যালি আমাদের একটা হেডিং। এই হেডিং এর আন্ডারে যতগুলো আমার সাবহেড আছে সবগুলো আমরা এখানে দিব। এরপরে কি থাকতে পারে, পাওয়ার সকেট। পাওয়ার, SOCKET। পাওয়ার সকেটের মধ্যে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে আমার এসির জন্য সকেট লাগবে, রাইট? তারপরে হচ্ছে আমার কম্পিউটারের জন্য সকেট লাগবে, আমার 2 পিন সকেট লাগবে। সেই সবগুলা কিন্তু আমার পাওয়ার সকেটের মধ্যে যাবে। এরপরে কি থাকতে পারে, এরপরে থাকতে পারে সুইচ বোর্ড। এখন এই যে সুইচ বোর্ড নিলাম, সুইচ বোর্ড নিজে তো মনে করেন একটা বোর্ড। এই বোর্ডের মধ্যে তো আপনাকে গ্যাং লাগাইতে হবে, যে কত গ্যাং এর সুইচ লাগবেন। তার মানে কি আপনার এটা তখন কি লিখবেন, যে ওয়ান গ্যাং সুইচ, GANG, ওয়ান গ্যাং, SWIT6। তারপর এটা 2 গ্যাং আসতে পারে, GS লিখলাম, হ্যাঁ। তারপর এটা 3 গ্যাং আসতে পারে। সো এইগুলা আমাদের হচ্ছে সবগুলা ভিজিবল আইটেম, রাইট? এরপরে যদি মনে করেন আপনি আরো কোনো ভিজিবল আইটেম যদি খুঁজে পান, সেই ভিজিবল আইটেমটা আপনি এখানে যোগ করলেন। এখন যেগুলাকে আমরা চিন্তা করতে পারি নন ভিজিবল আইটেম, বা যেটা আমরা চোখে দেখতে পারতাছি না কিন্তু আমাদের প্রজেক্টের সাথে সম্পৃক্ত, এমন আইটেম গুলা কি কি থাকতে পারে। ফার্স্ট আমরা সবাই বুঝতেছি যে আমার একটা কেবল লাগবে। এখন এই যে কেবল না, এই কেবল কিন্তু অনেকগুলো টাইপের হতে পারে। যদি মনে করেন আপনি কেবল হচ্ছে কোনো পাইপের মধ্যে ঢুকাবেন না, জাস্ট নর্মালি বাজার থেকে কেবল কিনে নিয়ে আসবেন, সেটা আপনি সরাসরি আপনার ছাদ দিয়ে বলেন বা ওয়াল দিয়ে বলেন সারফেস করে নিয়ে যাবেন। তাহলে এই যে কেবল, এই কেবলের আন্ডারে তখন আমাদের থাকবে হচ্ছে SURFSC, সারফেস কেবল। আবার যদি মনে করেন আপনি কেবল মাটির নিচ দিয়ে নিবেন, তাহলে তখন যে কেবলটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে আন্ডারগ্রাউন্ড, GROUND, আন্ডারগ্রাউন্ড কেবল। আবার যদি এমন হয় যে আপনার কেবলটা আপনি ওই যে এতদিন আমরা যেভাবে করে এসেছি ওটা কি বলে, যে কনসিল করার মতো করে করেন, তাহলে সেই কেবল গুলাকে আমরা বলবো হচ্ছে আপনার কনসিল কেবল, কনসিল কেবল, রাইট? এরপরে আর কোন রকম ভাবে হয়তো কেবলকে প্লেস করার সময় একটা সারফেস, একটা আন্ডারগ্রাউন্ড, একটা হচ্ছে কনসিল কেবল। এই যে কেবল আপনি করলেন, সো এই কেবলে 2 রকম হতে পারে। যদি আপনি শুধুমাত্র কেবলের প্রাইস ধরেন, কোনো পাইপের প্রাইস যদি না ধরেন, তাহলে আপনাকে আলাদা করে একটা পাইপের প্রাইস ধরতে হবে। তখন সেটাকে কি বলবো, আমরা যদি PVC পাইপ ব্যবহার করি, সো আমার PVC পাইপ। সো এটা একটা আইটেম থাকলো, রাইট? আর কি কি আইটেম থাকতে পারে, আইটেম থাকতে পারে ধরেন আপনি ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করছেন। তো ডিস্ট্রিবিউশন বোর্ডের জন্য আমার কি কি লাগবে, একটা ডিস্ট্রিবিউশন বোর্ড, একটা বোর্ড লাগবে, একটা বক্স লাগবে। এই বক্সের মধ্যে আমরা কি কি ব্যবহার করি বলেন তো, বক্সের মধ্যে ব্যবহার করি হচ্ছে সার্কিট ব্রেকার। তাহলে সার্কিট ব্রেকারের জন্য আলাদা করে আমাকে টাকা খরচ করতে হবে, বক্সের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, DB বক্স। এখন ডিবি বক্স যখন আমরা কিনি, সেটা করতে হয় কি, যে ডিবি বক্স উইথ নেসেসারি আইটেম টু অ্যাকোমোডেট অল দা সার্কিট ব্রেকার এন্ড আদার আইটেমস। মানে হচ্ছে শুধুমাত্র ডিবি বোর্ড না, এই ডিবি বোর্ডের সাথে আপনার বাস বারকে সম্পৃক্ত করতে হবে। তারপরে অন্য যে ইন্ডিকেটর গুলো আছে সবগুলোর সমন্বয়ে একবারে আমার একটা ডিবি বক্সের প্রাইস ধরতে হবে। তাহলে এই ডিবি বক্স যখন আমার হয়ে যাবে, তারপর আমরা কি বলবো, তারপর বলবো সার্কিট ব্রেকার। দেখেন সার্কিট, BREAKER। এখন সার্কিট ব্রেকারের মধ্যে অনেকগুলো আইটেম থাকতে পারে, তো যেমন আমাদের মনে করেন কোনটা SP থাকবে, কোনটা থাকবে হচ্ছে আমার TP। তারপরে টিপির মধ্যে কিছু আছে আমার TP-MCB, আবার কিছু সার্কিট ব্রেকার আছে হচ্ছে আপনার TP-MCCB। আবার যদি মনে করেন আপনার লোড অনেক বড় হয়, সেই জায়গাতে আপনার ACB র সার্কিট ব্রেকার থাকতে পারে। সো বেসিক্যালি এই সার্কিট ব্রেকারের মধ্যে আপনার একটা ঘর থাকবে হচ্ছে SP-MCB, কারণ সিঙ্গেল ফেজে সবসময় MCB সার্কিট ব্রেকার হয়। সো এই জন্য SP-MCB আমরা একবারে লিখবো। এরপরে আমাদের আরেকটা ঘর থাকবে এরকম করে, এরকম দেখেন, TP-MCB। আরেকটা থাকবে হচ্ছে TP-MCCB। এরপরে থাকবে হচ্ছে TP-ACB। সো এই ঘরগুলো আমার সার্কিট ব্রেকারের আন্ডারে থাকলো। সার্কিট ব্রেকার চলে গেল, এখন আর কি কি জিনিস থাকতে পারে। আর মোটামুটি যতটুকু আমরা এতদিন দেখছি, সো এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলা জিনিস কভার করতে পারবো। তারপরে দেখি আর কোনো জিনিস আমরা মিস করে ফেলছি নাকি। সো এখান থেকে আমরা দেখে আসি, PVC কন্ডুইট আমরা লিখছি, ক্যাবেল ওয়ার্ক আমরা লিখছি, আন্ডারগ্রাউন্ড লিখছি, তারপরে লাইট ফিটিংস লিখছি, ফ্যান লিখছি।
সুইচ বোর্ড, পাওয়ার সকেট লিখছি, সার্কিট ব্রেকার লিখছি, ডিস্ট্রিবিউশন বোর্ড লিখছি, ক্যাবেল ট্রে। হ্যাঁ, যদি আপনার প্রজেক্টে ক্যাবেল ট্রে থাকে তো ক্যাবেল ট্রে কথা উল্লেখ করতে হবে। তারপরে আরেকটা জিনিস লেখা হয় না, সেটা হচ্ছে এনার্জি মিটার। আপনার বাসা বাড়িতে মিটার ব্যবহার করতে হবে, সো এটা হচ্ছে আমার ENERGY, এনার্জি, METER, মিটার। ওকে, সো এনার্জি মিটারের পরে মোটামুটি এই আইটেম গুলা দিয়ে আমাদের ইন্টারনাল যে ইলেকট্রিফিকেশন, সেই ইলেকট্রিফিকেশনকে আমরা ডিনোট করতে পারবো। তো এর মধ্যে অনেকগুলা দেখবেন সাব ক্যাটাগরি আছে, সবগুলা সাব ক্যাটাগরির মধ্যে আমাকে ইনক্লুড করে দেখতে হবে যে আমার ইন্টারনাল ইলেকট্রিফিকেশনের জন্য কি পরিমাণে কস্টিং আসে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস থাকবে, সেটা কি আমাদের এলপিএস সিস্টেম। আপনাদের আমি এখন এলপিএস সিস্টেম পড়ে নাই, সো ওটা আমি এখন স্কিপ করে যাব। এই এলপিএস সিস্টেমটা এখানে থাকবে। এখন অনেক প্রজেক্টে যখন আমাদের এলপিএস লাগে না, মনে করেন আমাদের এলপিএস সিস্টেম আমাদের প্রজেক্টের জন্য দরকার নাই, বা আমাদের বিএনবিসি অনুযায়ী যে সিস্টেম আছে সেখানে এলপিএস দরকার নাই, সেই জায়গাতে আমাকে আর্থিং ও তো ব্যবহার করতে হবে। এলপিএস এর জন্য যেমন আর্থিং লাগে, সেই সাথে আবার বিল্ডিং এর জন্য কিন্তু আর্থিং লাগে। যখন আমরা এলপিএস ব্যবহার করি, সো এলপিএস সাব ক্যাটাগরির মধ্যে আমরা আর্থিংটা ঢুকাই রাখি। আর যদি মনে করেন আমার এলপিএস না থাকে, সেই সময় আমরা আলাদা করে হচ্ছে আর্থিংটা করে ফেলবো। সো এখানে আমরা কি লিখতে পারি, EARTHING। তো মোটা দাগে এগুলাই হচ্ছে আপনার বড় বড় সাবহেড। এই সাবহেডের আন্ডারে আপনাকে দেখতে হবে যে আপনার জন্য প্রয়োজনীয় কি কি জিনিস লাগে, রাইট? তো মনে রাখবেন যে এর মধ্যে দেখা যাবে যে আপনি আর্থিং এর জিনিসটা ভুলে গেছেন ড্রয়িং এ, যে আর্থিংটা আমার দিতে হবে, বা আর্থিং এর জন্য কোনো পিট রাখেন নাই। সো এই এই জিনিসটা যখন আপনার বিয়ের মধ্যে চলে আসবে, তখন দেখবেন যে আপনার খেয়াল হবে যে ও আমি তো আর্থিং করে নাই। আপনার যদি দেখা যাবে যে কোনো জায়গায় টিপি এমসিবি এর এই পয়েন্টটা রাখেনি নেমে, মোটরের জন্য একটা পয়েন্ট রাখতে হবে, এটা আপনার খেয়াল নাই। যখন বিয়ে করতে যাবেন তখন দেখবেন যে এই জিনিসটা মাথার মধ্যে চলে আসবে। ওকে, সো এগুলা হচ্ছে আমার ভিজিবল আইটেম এবং নন ভিজিবল আইটেমের সমন্বয়ে গঠিত একটা লিস্ট, যে লিস্ট থেকে আমরা বুঝতে পারবো যে আমার এই জিনিসগুলো আমার ড্রয়িং এ কতগুলো আছে, সেটা আমাকে একটা লিস্টিং আকারে প্রোভাইড করতে হবে। ওকে, এখন আমরা যখন বিএকিউ করি আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, যে এইটা কি আমরা সরকারি প্রজেক্টের জন্য করতেছি নাকি বেসরকারি প্রজেক্টের জন্য করতেছি। যখন আপনি সরকারি প্রজেক্টের জন্য কোন একটা জিনিস এর বিএকিউ বা এস্টিমেট করবেন, তখন অনেকগুলো জিনিস মাথার মধ্যে রাখতে হয়। যেমন সো এইটাকে বলা হয় অ্যানালাইসিস ফরম্যাট। যেমন দেখেন, আপনি যখন কোন একটা প্রজেক্টের জন্য ধরেন একটা লাইট কিনতে যাচ্ছেন, লাইট আমরা বাজার থেকে কি চিন্তা করি যে আমি বাসার বাড়িতে যদি একটা লাইট লাগাই, ধরেন আমি বাজার থেকে হয়তো 500 টাকা লাইট কিনে নিয়ে আসলাম। এই 500 টাকা লাইটে কিন্তু আমি আমার বাড়িতে বা যদি আমার নিজস্ব প্র্যাকটিসের জন্য করি, তাহলে কিন্তু এই টাকাটাই খরচ করা লাগতেছে, এক্সট্রা কিন্তু কোনো টাকা খরচ করা লাগবে না। কিন্তু যখন আপনি কোন একটা সরকারি প্রজেক্টের জন্য বিওকিউ করবেন, তখন দুইটা প্রাইস মাথার মধ্যে রাখতে হয়। একটা হচ্ছে আমার মার্কেট প্রাইসটা কত, আর একটা হচ্ছে কন্ট্রাক্টরের অফার প্রাইসটা কত। মানে হচ্ছে ধরেন আপনি যে জিনিসটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ওই জিনিসটা দাম যদি 500 টাকা হয়, আপনার ওইটা যদি সরকারি প্রজেক্টের জন্য আপনি কিনেন, তাহলে কিন্তু 500 টাকা ধরতে পারবেন না, কারণ ওইখানে কিন্তু আরো কিছু খরচ আছে। কি কি খরচ? একটা মনে করেন কোন একটা লাইট আপনি কিনে নিয়ে আসলেন, ওই লাইটের শুধুমাত্র ওই লাইটের জন্য দামটা 500 টাকা। এখন ওই লাইট আপনার প্রজেক্টে লাগাইতে কোন একটা ইলেকট্রিশিয়ান লাগবে, ইলেকট্রিশিয়ানের জন্য কোনো একটা হেল্পার লাগতে পারে। সো ওই ইলেকট্রিশিয়ানের জন্য একটা খরচ রাখতে হবে। এখন আপনি দেখা গেল যে আপনার প্রজেক্টে 3000 লাইট লাগবে, আপনি শুধুমাত্র 500 টাকা করে ধরে দিলেন যে প্রত্যেকটা লাইট আপনার 500 টাকা করে। সো 500 টাকা করে আপনি লাইট কিনতে পারবেন, কিন্তু ওই লাইট আপনার লাগানোর জন্য যে মিস্ত্রি লাগবে বা যে ইলেকট্রিশিয়ান লাগবে, তার খরচটা আপনি ধরেন নাই, তো সেই জিনিসটা কিন্তু এটা করা যাবে না। সো যখন আমরা সরকারি প্রজেক্টে বিনিয়োগ করি, আমাদের দুইটা জিনিস মনে রাখতে হয়। একটাকে বলা হয় হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, আর একটাকে বলা হয় হচ্ছে লেবার কস্ট। এই আমার লেবার কস্ট, রাইট? লেবার কস্ট। এখন এটা ম্যাটেরিয়াল চলে গেল, আর এরপরে লিখবো হচ্ছে লেবার, LABOUR কস্ট। হ্যাঁ, এইটা আপনি বাজার থেকে যখন কোনো একটা ইকুইপমেন্ট বা কোনো একটা ফিটিংস কিনবেন, সেটাকে আমরা বলি ম্যাটেরিয়াল কস্ট। সো ধরেন আপনার ম্যাটেরিয়াল কস্ট 500 টাকা। এখন এই যে লেবার কস্ট, লেবার কস্ট ডিপেন্ড করবে যে আপনি কি ফিটিংস লাগাবেন। যদি এমন হয় যে আপনি শুধুমাত্র একটা লাইট বাল্ব লাগাবেন, তো একটা লাইট বাল্ব লাগালে তো মনে করেন একটা ইলেকট্রিশিয়ান তো সারাদিনে অন্তত আপনাকে 100টা লাইট বাল্ব লাগাই দিতে পারবে। আবার যদি এমন হয় যে আপনি একটা 600 RM এর একটা কেবল লাগাবেন, তো 600 RM এর কেবল 1 মিটার লাগাই দিতে কত সময় চলে যাবে। সো ডিপেন্ড করবে যে আপনার এক্স্যাক্টলি কি টাইপের ফিটিংস আছে, সেই ফিটিংস এর জন্য বেসিক্যালি কতগুলো ইলেকট্রিশিয়ান লাগতে পারে। তো লেবার কস্ট গুলো বেসিক্যালি ডিপেন্ড করে এরকম করে যে আপনার একটা ইলেকট্রিশিয়ানের টাকা ধরতে হয়, ইলেকট্রিশিয়ানের একটা টাকা লাগে, তারপরে মনে করেন আপনার একটা হেল্পার লাগবে,
হেল্পার লাগবে, রাইট? তো দেখা গেল যে আপনি লাইট লাগাইতেছেন একটা ইলেকট্রিশিয়ানের জন্য, একদিনে সে যদি কাজ করে সারাদিন ধরে, তার জন্য মনে করেন 800 টাকা ধরা আছে। আমাদের এটা হচ্ছে পিডব্লিউডি রেট শিডিউলে দেওয়া আছে, এটা আপনার হার্ড কপিতে পাবেন, কোনো সফট কপিতে থাকে না। সো এটা দেখবেন যে মোটামুটি মেবি 750 টাকা মতো ধরা আছে, একটা ইলেকট্রিশিয়ান সারাদিনে 750 টাকাতে পাবে। তো একটা ভাল্ব লাগাইতে একটা ইলেকট্রিশিয়ানে তো সারাদিন লাগবে না। তো দেখা গেল যে একটা ইলেকট্রিশিয়ান মনে করেন গড়ে হচ্ছে সারাদিনে 50টা ভাল্ব লাগাইতে পারে বা 50টা টিউব লাগাইতে পারে। তাহলে এটাকে 50 দিয়ে ভাগ করলে আপনি বুঝতেছেন যে কি পরিমাণ টাকা লাগবে, রাইট? সো সারাদিনে সে যদি 50টা ভাল্ব লাগায় 750 টাকা পায়, সো বেসিক্যালি তার একটা ভাল্ব লাগাইতে কয় টাকা লাগবে? সো এটাকে আপনি করবেন কি, 750কে 50 দিয়ে ভাগ করেন। তাহলে একটা লাইটের জন্য তাকে আপনি দিবেন হচ্ছে 15 টাকা, সো এখানে 15 টাকা দিলেন। এটা লেবার কস্টের মধ্যে থাকবে, হ্যাঁ। সে ইলেকট্রিশিয়ানের জন্য 15 টাকা, জাস্ট অ্যাজিউম করে নেন। হেল্পার, সো দেখবেন যে সারাদিনে একটা হেল্পারের কত টাকা লাগতে পারে, এবং একটা ভাল্বের জন্য সে সারাদিনে কতগুলা ভাল্ব লাগাইতে পারবে, বা ইলেকট্রিশিয়ান হিসেবে সে হেল্পার হিসেবে ইলেকট্রিশিয়ানকে হেল্প করতে পারবে, তার হিসেবে এখানে তো টাকাটা ধরতে হবে। সো মনে করেন এটা আপনার জন্য হয়তো একটা ভাল্বের প্রতি সে হয়তো 8 টাকা করে পাইলো। সো এটাকে আমরা বলি হচ্ছে লেবার কস্ট। এখন এর সাথে আর একটা কস্ট যোগ করতে হয়, যেটাকে বলা হয় ক্যারেজ। সো এই ক্যারেজ জিনিসটা বলতে কি, যে ধরেন আপনি এই যে জিনিসটা আপনি নিয়ে আসলেন, সো এটা এই লাইট গুলা তো আপনাকে কোনো না কোনো জায়গা থেকে বহন করে নিয়ে আসা লাগছে, রাইট? এটা আনা লাগছে না? আবার এই জিনিসটা মনে করেন আপনার সাইড পর্যন্ত নিয়ে আসতে আলাদা একটা লেবার লাগতে পারে, বা ডিফারেন্ট অনেকগুলো জিনিস লাগতে পারে এই লাইটটা আপনার প্রজেক্ট পর্যন্ত নিয়ে আসার জন্য। তো সেই জন্য আলাদা করে এই ক্যারেজ জিনিসটা ধরে রাখতে হয়। সো এটা আপনি তো বেশি টাকা হয়তো লাগবে না, আপনি হয়তো একবারে 1000 লাইট নিয়ে আসবেন। তো 1000 লাইট আনতে তো আপনাকে ট্রাক ভাড়া করতে হবে বা কোনো লরি ভাড়া করতে হবে, তাহলে প্রতিটার জন্য একটা টাকা ধরতে হবে। সো এটা আমরা বলি হচ্ছে ক্যারেজ, CARRIAGE। সো এটার জন্য হয়তো গড়ে মনে করেন আপনার হয়তো 3 টাকা করে আসছে এক একটা লাইট প্রতি। তাহলে এইটা আমার ম্যাটেরিয়াল কস্ট 500 টাকা, আর বাকিটা হচ্ছে আমার সবগুলো লেবার কস্ট। তুমি একবার লেবার কস্ট লিখি, লেবার কস্ট আমার কত আসলো, 23 আর 3 মনে করেন 26 টাকা, এই আমার 26 টাকা আসলো। তাহলে এখন টোটাল কস্টটা দেখি, যে এই লাইটটা আমার প্রজেক্টে লাগাইতে আমার টোটাল খরচ করা লাগতেছে কত, 526 টাকা, রাইট? কারণ আমার দুটো তো যোগই করতে হবে। এখন এই 526 টাকার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রাক্টরকে প্রফিট দিতে হবে, এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। সো আমার কন্ট্রাক্টর প্রফিট বাংলাদেশের নিয়ম অনুযায়ী হচ্ছে 10%। সো আমি যদি সিপি লিখি, সিপি মানে হচ্ছে কন্ট্রাক্টর প্রফিট, কন্ট্রাক্টর প্রফিট হচ্ছে 10%। তাহলে এইটার আপনি 10% দেখেন কত আসে, এইটা ইন্টু 0.1। তাহলে কন্ট্রাক্টর প্রফিট হচ্ছে 52.6 টাকা। এটা আমি নিচের ঘরে লিখি। এরপরে থাকে হচ্ছে ওভারহেড এক্সপেন্স, এটাকে বলা হয় হচ্ছে ওভারহেড এক্সপেন্স। তো হোয়াট ইজ ওভারহেড এক্সপেন্স? ধরেন আপনি যে মুহূর্তে বিএকিউ তৈরি করতেছেন সেই সময় দেশের অবস্থা খুব ভালো, কোনো প্রবলেম নাই। বাট যখন কনস্ট্রাকশন সাইটে গেল তখন হয়তো দেশে কোনো পলিটিক্যাল ক্ল্যাশ হইলো বা ন্যাশনাল কোনো ডিজাস্টার হইলো, বাট কন্ট্রাক্টর তো মনে করেন টাকা বিনিয়োগ করে ফেলছে, ও তো জিনিসপত্র কিনে ফেলছে, বাট সে কিন্তু কাজটা করতে পারতেছে না। সো যখন এই ধরনের একটা সিনারিও আসে, আমাদের কিন্তু চাহিদা থাকে যে কন্ট্রাক্টরের যেন লস না হয়, বা ওই প্রজেক্টে যারা ইনভলভ তারা যেন লসের সম্মুখীন না হয়। সেই জন্য প্রজেক্টের শুরুতে আলাদা করে একটা টাকা ধরে রাখতে হয়, যদি কোনো কারণে ন্যাচারাল ডিজাস্টার বা ম্যানমেড ডিজাস্টারের কারণে যদি প্রজেক্টটা ডিলে হয় বা ইনফ্লেশন বাড়ে, তো সেই জায়গাতে কন্ট্রাক্টর যেন জিনিসটা পুষায় নিতে পারে। তো এই জন্য সরকারের নিয়ম অনুযায়ী আলাদা করে 3.5% টাকা রেখে দেওয়া হয়। সো আমি এই টাকার 3.5% ধরলাম, এইটা ইন্টু 0.035। সো এই 18 টাকা, এটা হচ্ছে আমার এক্সট্রা হিসাবে আসলো। এই টাকাটা কি কন্ট্রাক্টর প্রফিট 10%, আর এটা হচ্ছে ওভারহেড এক্সপেন্স। এখন আপনি এই সবগুলো এখন যোগ করেন। তাহলে আমার আগে ছিল হচ্ছে 526 টাকা, এরপরে আসলো হচ্ছে কন্ট্রাক্টর প্রফিট 52 টাকা, আর ওভারহেড এক্সপেন্স হচ্ছে 18 টাকা। তাহলে আপনি দেখলেন যে বাজার থেকে যে লাইটটা আপনি কিনছেন 597 টাকায়, আলটিমেটলি 500 টাকায় এটা কিন্তু অলরেডি 597 টাকা হয়ে গেছে। এখন আপনাকে সরকারকে ভ্যাট দিতে হবে। সো নর্মালি বাংলাদেশে যে ভ্যাট, এটা হচ্ছে 7.5%। সো এটার আপনি দেখবেন যে 7.5% এক্স্যাক্টলি কত টাকা আসে, সেটা আপনি দেখেন। এটা হচ্ছে 0.075। সো এটা আসে নাই কেন? আচ্ছা আবার দেখি, এটা ইন্টু 0.075। ওকে, এই যে 44 টাকায়, এই 44 টাকা আপনাকে এবার এক্সট্রা করে যোগ করতে হবে। সো এখন আপনি এই এই দুইটা যোগ করেন, এইটা প্লাস হচ্ছে এইটা। সো আলটিমেটলি আমরা দেখলাম যে যে জিনিসটা আমি মার্কেট থেকে কিনছি এই 500 টাকায়,
আমাকে কিন্তু ওই যখন আমি বিওকিউ করব, বিওকিউ করার সময় কিন্তু আমাকে বুঝতে হবে যে আলটিমেটলি এটা যদি 500 টাকা লিখি, এই জিনিসগুলোকে কিন্তু আমি বেয়ার করতে পারবো না। তো সেই জন্য আমাকে এক্স্যাক্টলি বিওকিউ এর মধ্যে লিখতে হবে কত, 641 টাকা। এই 641 টাকার মধ্যে আপনার লেবার খরচ থাকবে, কন্ট্রাক্টরের প্রফিট থাকবে, ওভারহেড এক্সপেন্স থাকবে, সরকারের ভ্যাট ট্যাক্স থাকবে, সবকিছু মিলে আপনার 141 টাকা বেশি লাগলো। এই জন্য দেখবেন যে আমার এই প্রজেক্টে এই লাইটের দাম কত আছে, আমার এই লাইটের দাম আছে 2050 টাকা, বাট আমি আলটিমেটলি সবগুলো ক্যালকুলেট করে দেখছেন আমার কত আসলো, 2773 টাকা। So, আপনি যখন বেসরকারি এই প্রজেক্টে কাজ করবেন, সেই সময় কন্ট্রাক্টর প্রফিট এত বেশি থাকে না, বা সরকারকে ভ্যাট দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় কম দিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই জায়গাতে যে 500 টাকার রেসপেক্টে সরকারি প্রজেক্টে 641 টাকা আছে, বেসরকারি প্রজেক্টে দেখা যাবে যে এটা 580 টাকার মতো আসবে, বা 570 টাকার মতো আসবে। ব্যাপারগুলো কিন্তু এরকম। অনেকে যেটা করেন সেটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা বাইরের কোনো কোম্পানিতে কাজ করতেছেন, যারা বাংলাদেশে এই রুলস গুলা জানে না, বা বাংলাদেশে কোন একটা প্রজেক্টে বিড করবে তার আগে একটা কস্টিং দিবে। তো কস্টিং দেওয়ার জন্য তো আপনাকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করবেই, যেহেতু আপনি লোকালি আছেন, কারণ ওরা তো আপনার লোকাল নর্মস গুলো জানে না। তো সেই সময় ওরা যে ফরম্যাটটা ফলো করে, যে টাকাটা আমার মার্কেট প্রাইসে কোন একটা প্রোডাক্টের হয়, তার সাথে এক্সট্রা করে ওরা প্রায় 20% টাকা যোগ করে দেয়। যেমন আমরা যদি এটা 20% করি, দেখেন তো কত টাকা আসে, এইটা ইন্টু 0.2, তাহলে মোটামুটি আমার 100 টাকা আসে। সো এক্স্যাক্টলি আমার তখন ওই প্রজেক্টে কত থাকে, এই 600 টাকা থাকবে। আমাদের এক্স্যাক্টলি হিসাব যখন করলাম, 641 টাকা আসবে, ওদের হয়তো দেখা যাবে 610 টাকা বা 615 টাকা, এর আমরা ফিগার আসে। এই জন্য যখন কোনো একটা প্রজেক্ট মানে বাইরের কোম্পানি বাংলাদেশে আসে, ওরা যখন ইনিশিয়াল কস্টিংটা ক্যালকুলেট করে, তখন ওরা শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্টটা বের করে, ম্যাটেরিয়ালটা বের করার পরে যত টাকা আসে সেটাকে মোটামুটি 20 থেকে 22% টাকা দিয়ে গুণ করে দেয়। তাহলে বুঝতে পারি যে আমার সবগুলা প্রফিট থাকবে, কন্ট্রাক্টর প্রফিট থাকবে, ওভারহেড এক্সপেন্স বা লেবার রেট মেট মিলে মোটামুটি কিন্তু একটা এভারেজের মধ্যে চলে আসে। অনেক ক্ষেত্রে যারা একদম মানে নতুন কনসালটেন্সি প্রফেশন শুরু করছেন, তারা এই জিনিসটা লিখতে অতটা সাহস পায় না, যে আমার এখানে 500 টাকা দেখে আপনার তো মনে হচ্ছে যে 100 টাকা বাড়ছে, বাট আপনারা এক্স্যাক্টলি মনে করেন একটা প্রজেক্টে আসলে হচ্ছে সামাও, এটা আমি এইখানে ক্যালকুলেট করে দেখাই, লাইক এইটা ইন্টু 0.02। সো আপনার এই তো 500 টাকার রেসপেক্টে 20%, 100 টাকা খুব বেশি না। বাট এই টাকা যদি আপনার মনে করেন কোনো কারণে 20 কোটি টাকা হয়ে গেছে, তাহলে আমার হচ্ছে কত লিখতে হবে, 1 2 3 4 5 6 7, এখানে হচ্ছে 4 5 6 7 8 20। তাহলে দেখেন আমার এখানে কিন্তু অনেক বড় একটা ফিগার চলে আসছে, 1 2 3 4 5 6 7 8। মানে আপনার 4 কোটি টাকা এক্সট্রা রেখে দেওয়া লাগতেছে শুধুমাত্র আপনার এই জিনিসগুলোকে কাভার করার জন্য। তো যারা একদমই নতুন থাকে ওনারা বুঝে না যে এক্স্যাক্টলি আমি 4 কোটি টাকা মানে তো হিউজ ফিগার, এটাকে আমি আমার বিউকির মধ্যে এক্স্যাক্টলি যোগ করবো কিনা। আসলে এই 4 কোটি টাকা কিন্তু এন্টায়ার প্রজেক্টের উপর আপনি ডিটারমাইন করতেছেন। তো সেইখানে আপনাকে লেবারে খরচ দিতে হবে, সরকারকে ভ্যাট দিতে হবে, ট্যাক্স দিতে হবে, কন্ট্রাক্টর প্রফিটের মধ্যে রাখতে হবে, তো সবকিছু মিলে কিন্তু এই টাকাটা আপনাকে মিনিমাম ধরতেই হবে। তো সেই জন্য আমরা যখন বিক্রি করব, দেখবেন যে আপনার লোকাল যে টাকাটা আসবে বা লোকাল মার্কেট যে টাকা আসবে, তার তুলনায় কিন্তু দেখা যাবে 15 থেকে 20 গুণ টাকা আমাদেরকে এক্সট্রা ধরে রাখতে হয়, কারণ আমাদেরকে কিন্তু এই সবগুলা জিনিসকে কাভার করতে হবে, রাইট? তো চলেন আমরা এখন বিক্রির মধ্যে ব্যাক করি। ওকে, তো মনে করেন আমরা এই প্রজেক্টে আমাদের এক্স্যাক্টলি কি পরিমাণ খরচ আসে সেটা আমরা বের করতে যাচ্ছি। তো এইটা প্রথমত করার জন্য আমরা আপনাদেরকে আমি যে ফরম্যাটটা শিখিয়েছিলাম ওই অ্যানোটেটে যায়, ওই জিনিসটা আমাদের এখন ব্যবহার করতে হবে। আমরা দেখেন যাবো হচ্ছে অ্যানোটেটে, হোম, ইনসার্ট, অ্যানোটেট, এখানে গেলাম, যার পরে এক্সট্রা ডেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে এই জায়গা সেভ করবেন, ধরেন আপনি দিলেন ডেটা টেবিল। এটা কই রাখবো, লাইক ডেস্কটপে রাখি। তারপরে নেক্সটে দিলাম, তারপরে হচ্ছে যেগুলো আমাদের দরকার সেটা বাদে বাকিগুলা হচ্ছে আমি আনচেক করে দেব। আপনি চাইলে আনচেক না করলেও কোনো সমস্যা নেই, আমাদের বিকিউ কাজ করবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এগুলোর মধ্যে থেকে আমি এটা আনচেক, এটা আনচেক, এটা আনচেক, এটা আনচেক, এই MISC মানে মিসেলেনিয়াস আইটেম বাদে বাকি সবগুলোকে আনচেক করে দিচ্ছি। আর এই ঘরের মধ্যে আমি প্রথমটা বাদে সব আনচেক, এই যে
নেক্সট। ওকে, এরপরে আমি ব্লক ইউনিট এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে হাইড করে দেব। এখন আমি নেক্সটে ক্লিক করলাম, ইনসার্ট ডেটা, এরপরে হচ্ছে নেক্সট। এখন আপনি একটা নাম দেন, ধরেন সেম নাম, ডেটা টিএলই বিএলই টেবিল। এই নেক্সট, এখানে আপনি পেস্ট করেন। ধরেন আপনি এখানে পেস্ট করলেন, সেটা একটু বড় করে নিলেই হবে। স্কেল করে একটু বড় করে নেই, দেখেন চলে আসছে। সো আমার এখানে কি কি টাইপের লাইট বা কতগুলো ফ্যান কতগুলো আছে সবগুলা কিন্তু এই লিস্ট আমার এখানে চলে এসেছে। আমি অলরেডি আপনাকে দেখিয়েছি এটা কিভাবে কাজ করে। সো আমি এখন এটাকে এক্সেলে নিয়ে যাবো। সো এক্সেলে নেওয়ার জন্য কি করতে হবে, পুরোটা আমি সিলেক্ট করব, তারপরে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব, কোন এক জায়গায় সেভ করতে বলতেছে। তো আমি ডেস্কটপে সেভ করি, এই নিউ ফোল্ডার 2 এর মধ্যে গিয়ে। সেটা আমার ডেটা টেবিল। ওকে, এখন নিউ ফোল্ডার 2 তে ব্যাক করি। সো আমি এটা ওপেন করি। এখন আমার এই সবগুলা লিস্ট এখানে চলে এসেছে, দেখছেন? সো আমি পুরোটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমার বিইউকিউ এর মধ্যে ব্যাক করি। সো বিইউকিউ এর মধ্যে ব্যাক করার জন্য আমরা যাব হচ্ছে এইটাতে, যাওয়ার পরে যাব হচ্ছে এই ট্যাবটা, খেয়াল করবেন এটা আমাদের লাগবে না, এটা আমাদের দরকার নাই এই মুহূর্তে। এটা আমরা এটা সেভ করে নিই অন্য কোথাও। ওকে, সো আমরা এখন যাব হচ্ছে এই যে অ্যানালাইসিস এর আগে একটা ট্যাব আছে ডেটা শিট, এটাতে যাব। যাওয়ার পরে দেখেন আপনার এই ঘরটা আপনি সবসময় ডিলেট রাখবেন, কারণ এইখানেই আমরা বেসিক্যালি এই এই ফিগারগুলো বসাবো। এই ফিগারটা আপনার এই যে এ, এরপরে লেখা আছে 69, তার আগে দেখেন লেখা আছে নেম এন্ড কাউন্ট। সো এই দুইটা কলাম থেকে আপনি যে ডেটাগুলো পাবেন সেটা আপনি ওই ঘরে বসাবেন। সো আমি এই সবগুলাকে এখন জিরো করে দিচ্ছি, এই সবগুলো আমার জিরো। সো দেখেন আমার এই প্রজেক্টে আমার লোড টোটালি জিরো, আমার প্রত্যেকটা জিনিস একদম জিরো, সব জিরো। সো আমি এখন ওই ফিগার গুলাকে এখানে নিয়ে আসবো। এই পুরোটাকে সিলেক্ট করে দেখেন এই পর্যন্ত গেলাম, কন্ট্রোল সি দিই, তারপরে হচ্ছে এটাতে ব্যাক করেন, এখানে বসাই দেন, ঠিক এখানে বসাবেন। দেখেন, সো বসে দেওয়ার পরে আমি এখানে কিন্তু অটোমেটিক উঠছে যে আমার বেসিক্যালি কি কি জিনিস কতগুলো আছে। যেমন আমার টোটাল লোড আছে হচ্ছে 31 কিলোওয়াট, 31 কিলোওয়াট উঠে গেছে কানেক্টেড লোড। আমার কতগুলো লাইট ফিটিংস আছে সবগুলা কিন্তু এখানে উঠছে, এই যে দেখেন সবগুলা কিন্তু লাইট ফিটিংস এর সংখ্যা কতগুলো সবগুলো এখানে উঠছে। আমার টোটাল ফ্যান ফিটিংস কতগুলো সব উঠছে। আমার স্মল পাওয়ার সকেট কতগুলা সবগুলা সংখ্যা কিন্তু এখানে উঠছে। আবার আমার এই টাইপের লাইট কতগুলো আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, যে এখানে তো অলরেডি আছেই। তো এই লাইটের জন্য এক্স্যাক্টলি আপনার কি পরিমাণে লোড আসছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এই যে এটা। সো আপনার এই টাইপের লাইটের জন্য আপনার লোড আসছে 1242 ওয়াট। আপনার মনে করেন একটা লোড আছে সি টাইপের লোড, সি আছে, মানে যেটাকে আমরা বলি 4 ফিট 1 ফিটের লাইট, এখানে আছে টোটাল 4টা। একটা লাইট সমান 36 ওয়াট, এক্স্যাক্টলি কত ওয়াট এখানে কিন্তু চলে আসছে, দেখছেন? এইভাবে করে আপনার সিলিং ফ্যান, ফ্যান হুক, এক্সস্ট ফ্যান, তারপরে যতগুলো সকেট আছে সবগুলোর লোড কিন্তু একের পরে এখানে উঠে গেছে। এবং এখানে আরেকটা জিনিস আপনি দেখবেন যে আপনার কতগুলো ফিক্সার আছে সবগুলা ফিক্সার লিস্টও কিন্তু এখানে চলে এসেছে, রাইট? আমরা কি শিখেছিলাম যে আমাদের যখন কোনো ড্রয়িং করতে হয় এই ড্রয়িং এ আমাকে পয়েন্ট ওয়ারিং করতে হয়, এই যে পয়েন্ট ওয়ারিং। এখন পয়েন্ট ওয়ারিং দুই রকম করে করতে পারবেন। যদি আপনি সরকারি প্রজেক্টে করেন তাহলে হচ্ছে দেখবে যে টোটাল কতগুলো পয়েন্ট, এই পয়েন্টের একটা টাকা ধরে রাখা হয়। যেমন এখানে একটা ফ্যান আছে, এখানে লাইট আছে, এখানে লাইট আছে, তো সবকিছু মিলে ধরেন আপনার প্রজেক্টের টোটাল পয়েন্ট হচ্ছে 150টা। তাহলে ওই সরকারি প্রজেক্টে করা হয় কি, যে এই 150টা পয়েন্টের জন্য গড়ে মনে করেন 1300 টাকা করে ধরা হয়, যে একটা পয়েন্ট করার জন্য পাইপ লাগবে, তারপরে টাল লাগবে, কন্ট্রাক্টর লাগবে, সবকিছু মিলে এক একটা পয়েন্ট প্রতি ধরেন 1200 টাকা করে ধরে রাখা হয়েছে। তাহলে আপনার 150টা পয়েন্ট থেকে আপনি গুণ করবেন কত দিয়ে, এই 1200 টাকা দিয়ে, দেখেন। তাহলে আপনার এই পুরো প্রজেক্টে পয়েন্ট ওয়ারিং এর জন্য আপনার কত খরচ হবে, 1,80,000 টাকা। তো সেই জিনিসটাই আমরা এখানে পাবো। সো আমরা বিএকিউ এর মধ্যে ঢুকি, এখানে দেখেন পয়েন্ট ওয়ারিং, এই আমার পয়েন্ট ওয়ারিং। সো পয়েন্ট ওয়ারিং এর জন্য আমাদের লাইট ফ্যান কতগুলো আছে তার পয়েন্ট এখানে দিতে হবে। সো আমাদের কিন্তু এখানে দেখেন অটোমেটিক চলে আসছে, এই যে
পয়েন্টারিং আমার টোটাল কতগুলো পয়েন্ট আছে, 182টা। সো এই আমার 168টা প্লাস আমার আরো কিছু পয়েন্ট থাকবে যেটা আমরা এখানে লিখবো। যেমন আমরা এখানে দেখি 182 কেন লেখা, এই যে এক্সস্ট ফ্যান, লাইট, এক্সস্ট ফ্যান এবং ওয়াল ব্রাকেট। সো আমরা দেখি যে এক্সস্ট ফ্যান কতগুলো আছে। সো আমরা এখানে এক্সস্ট ফ্যানটার জন্য খুঁজি। এখন এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো খুঁজে পাওয়া মুশকিল, এক্সস্ট ফ্যান তো খুঁজে পাওয়া যেতেছে না, রাইট? সেই জন্যই আপনি এই কলামটা খেয়াল করে দেখবেন, ঠিক এখানে দেখবেন এক্সস্ট ফ্যান অটোমেটিক লেখাই আছে। সো আমরা এখন যাবো হচ্ছে এক্সস্ট ফ্যানটার দিকে। সো ফ্যানটা কোন জায়গায় আছে এর মধ্যে খুঁজতে হবে আমাদেরকে, একটুকের মধ্যে। সেটাকে আমরা আলাদা করে মার্ক করি, হ্যাঁ। এই যে দেখেন এক্সস্ট ফ্যান 14টা, দেখছেন? এক্সস্ট ফ্যান টোটাল 14টা। তাহলে আমার এইখানে এক্সস্ট ফ্যান 14 আর এইখানে হচ্ছে লাইট পয়েন্ট 168। তাহলে দুটা যোগফল কত পাবো, এই হচ্ছে 168 প্লাস 14। সো আপনি যদি মনে করেন যে আপনি এমনি করে খুঁজবেন না, তাও সমস্যা নাই, আপনি এই ঘরটা খুঁজবেন। দেখেন এই ঘরটা খুঁজলে আপনার অটোমেটিক এখানে উঠে যাবে টোটাল আমার কতগুলো আছে, 182টা। সেই সংখ্যাটা কিন্তু আপনার এখানে চলে এসেছে। এটাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট ওয়ারিং। সো পয়েন্ট ওয়ারিং এর জন্য আপনাকে লিখতে হবে কি, সেটা আপনি শুধুমাত্র এই ঘরের মধ্যে ঢুকাবেন, বাকিটা ও এটা অটোমেটিক ক্যালকুলেট করবে আপনার পয়েন্ট ওয়ারিং এর জন্য কতগুলো পয়েন্ট লাগবে। এরপরে বলছে ফ্যান পয়েন্ট। সো ফ্যান পয়েন্টের জন্য কতগুলো লাগবে সেটা কিন্তু আমরা এখানে পাবো। তো ফ্যান পয়েন্ট আপনারা দেখবেন এখানে উঠে যাবে ফ্যান। এই হলো 24টা, ফ্যান হুক আছে 3টা, তাহলে দুইটা যোগফল কত, 27টা। সো এটা দেখেন 27টা উঠে গেছে এখানে। আপনার যদি কলিং বেল থাকে তো কলিং বেলটা আপনার এখানে উঠবে। এখন এই জিনিসটা আমরা সরকারি প্রজেক্টে আমরা এইভাবে প্রোভাইড করি। এখন চলেন এই যে এই পাশে দাম লিখছি, এই দামটা দেখি যে নতুন যে পিডব্লিউ রেট শিডিউল করছি সেখানে পয়েন্ট ওয়ারিং এর জন্য এক্স্যাক্টলি কত টাকা করে ধরা আছে। সো আমরা এখন এটা দেখতে যাব। সো পাবো হচ্ছে পিডব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা পাবো। সো আমরা এখন যাবো হচ্ছে সাবের ওয়ানে, দেখেন। ওকে, সো আমরা দেখি পয়েন্ট ওয়ারিং একদম শুরুতে লিখে দেওয়া আছে, দেখেন পয়েন্ট ওয়ারিং একদম পরিষ্কার করে লেখা আছে পয়েন্ট ওয়ারিং। তো আমরা তো আর সারফেস চাচ্ছি না, আমরা চাচ্ছি একদম কনসিল করা। সো এখানে আপনি খুঁজবেন যে কনসিল পয়েন্ট ওয়ারিংটা কোন জায়গায় লেখা আছে, একটু নিচে দিকেই কনসিলটা পাবেন। সারফেস আইসে কনসিল কনডিউট পয়েন্ট ওয়ারিং, এই যে দেখেন চলে আসছে। বাট এখানে একটা কেবল আছে, যে কেবলটা আমরা কিন্তু বেশিরভাগ জায়গাতে ব্যবহার করি না, সেটা হচ্ছে বিওয়াইএম। যদি দেখা যায় যে আপনার এটা বিশেষ বিশেষ করে হচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলে কোনো বিল্ডিং, সেই জায়গাতে আমরা বিওয়াইএম কেবল ব্যবহার করি। আলটিমেটলি ঢাকা শহরের মধ্যে কিন্তু সবগুলা কেবলে বিওয়াই দিয়ে করা হয়। সো আমাদের এইটা দরকার, কনসিল কনডিউট পয়েন্ট ওয়ারিং, বিওয়াইএ। এখন এই জায়গাতে দুই টাইপের কেবল আছে, একটা হচ্ছে সরকারি প্রজেক্টের জন্য অনেক সময় সরকারি কেবল ব্যবহার করা হয়। তো এখানে দেখেন কি বলা আছে, কেবল ম্যানুফ্যাকচার বাই গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওন শেয়ার্ড কোম্পানি ইস্টার্ন কেবল। সো ইস্টার্ন কেবলের টাকাটা আপনি এখানে পাবেন, যে সবগুলা কেবল, সবগুলা পয়েন্ট ওয়ারিং আপনার ইস্টার্ন কেবল দিয়ে বানানো হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার বলছে লাইট, এক্সস্ট ফ্যান, অল ওয়াল ব্রাকেট ফ্যানের জন্য আপনার প্রতি পয়েন্টের জন্য খরচ করতে হবে 1246 টাকা, যদি ঢাকা বা ময়মনসিংহ জোনে হয়। যদি আপনার চিটাগাং জোনে হয় তাহলে খরচ হবে 1241। যদি খুলনা জোনে হয় তাহলে 1215। আর রাজশাহী জন্য যদি হয় তাহলে 1215 টাকা। সো পার্থক্য কিন্তু বেশ বড় আছে, কই 1215 আর 1246 টাকা, রাইট? আবার যদি মনে করেন যে না আমি বেসরকারি কেবল দিয়ে করবো, সরকারি কোনো কোম্পানি কেবল ব্যবহার করবো না, আমি বেসরকারি বলতে কি বিআরবি, পলি, বিবিএস, সেই জন্য টাকাটা ধরা আছে দেখেন কত। লাইট বা এক্সস্ট ফ্যানের জন্য পয়েন্ট ওয়ারিং এ প্রতি পয়েন্ট প্রতি 1160 টাকা খরচ হবে ঢাকা শহরের মধ্যে। আর ফ্যানের জন্য 1160 টাকা, কলিং বেলের জন্য 1232 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো বলেন তো? আমরা এটা লিখবো 1160 টাকা। তাহলে আমরা এটা চলে যাবো এখানে, যায় এটা লিখবে 1160, দেখেন 1160, ফ্যানের জন্য 1160, এই 1160, আর এটার জন্য কত লিখবো, 1232। তো যে তোমার কলিং বেল নাই সেটা জিরো উঠছে, দেখেন। আর এই যে ঘর, এই ঘর আপনাকে লিখে দিতে হবে যে এটা, এই টাকাটা আপনি কোন জায়গা থেকে পাইছেন। তো এটা আমরা কেমনে লিখবো, এখানে যাই, কি লেখা আছে এই এই হেডিংটা লিখতে হবে, 1711। তো আমরা এটা এখানে লিখবো এইভাবে, 1711। দ্বিতীয়টা কি আছে দেখে আসি, দ্বিতীয়টাই আছে 1712। আর ওহো, এটা তো আমরা ইস্টার্ন ক্যাবেলের জন্য লিখছি, আমাদের লিখতে হবে হচ্ছে এইটা। সো 1721, রাইট? সো আমি এটা করবো হচ্ছে 1721
পরেরটা লিখবো হচ্ছে 1722, এই তারপরে লিখবে 1723। দেখেন 1723। তো এইভাবে কিন্তু করে দেওয়া আছে, এই যে 1723। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমার যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টারিং গুলো কিন্তু আমরা ইজিলি করে ফেলতে পারি। এই টাকাটাও আমাদের জানা, আমাদের যে ফিগার, এই ফিগার নিয়েও চিন্তা করতে হবে না, কারণ আমাদের সরাসরি ড্রয়িং থেকে এই ঘরের মধ্যে চলে আসবে। সো কই গেল, এই ঘরের মধ্যে চলে আসবে। সো এই ঘরের সাথে আমাদের এই পাসগুলো লিঙ্ক করে দেওয়া, যাতে করে আপনার ওই ঘরে চলে আসে, এখানে আপনার অটোমেটিক চলে আসে। আপনার যদি দেখা যায় যে আপনার কোনো প্রজেক্টের ফ্যান নাই, আপনি করবেন কি, এমনি করে ধরবেন, ধরার পরে নিচে আর একটা ক্লিক করবেন, এই জাস্ট কন্ট্রোল, এই দুইটা ঘরকে আপনি ডিলিট করে দেবেন। দেখেন এই যে ডিলিট করে দিলেন, কোনো সমস্যা নাই, উপরে দুটো এখন থেকে গেল, রাইট? যেমন ধরুন আমাদের এই ঘরে 0 আছে, তো আমরা করবো কি 16 এবং 17-কে ক্লিক করব, তারপরে এখান থেকে ডিলিট করে দেবো, শেষ। এখন এই পুরো জিনিসটা যদি আপনি বেসরকারি পয়েন্টে করতেন বা বেসরকারি প্রজেক্টে করতেন, তাইলে আপনার তো আর এরকম করে পয়েন্ট আপনি ধরতে পারতেন না। আপনাকে তখন দেখতে হবে যে প্রত্যেকটা পয়েন্ট আমার কতটুকু কেবল গেল, কতটুকু পাইপ গেল, তার উপর ভিত্তি করে আমাদেরকে এই টাকাটা ধরতে হবে। তো চলেন সেটা আমরা একটু দেখে নিই। তো নর্মালি যখন আমরা কোন একটা বেসরকারি প্রজেক্টে কাজ করি, তখন আমাদের পয়েন্টারিং অনেকগুলো ডিফারেন্ট অ্যাসপেক্টে ভাগ হয়। যেমন হচ্ছে একটা পয়েন্টের জন্য কি কি জিনিস লাগে। একটা পয়েন্টের জন্য লাগবে হচ্ছে একটা পিভিসি পাইপ। পিভিসি পাইপের সাইজ কত আমি বলছি, পয়েন্টারিং এর জন্য ব্যবহার করব 3/4 ইঞ্চ পিভিসি পাইপ। এরপরে লাগবে হচ্ছে আমার কেবল, কোন সাইজের কেবল, 1/5 RM, 1/5 মিলিমিটার স্কোয়ার RM কেবল। যদি আপনি নর্মাল ঢাকা শহরের মধ্যে বিল্ডিং করেন, so সেই জায়গাতে BYA কেবল হলেই চলবে। সো BYA কেবল, রাইট? এরপরে লাগে হচ্ছে কন্ট্রাক্টরের কিছু টাকা পয়সা দিতে হয়, মানে কিছুটা লাভ দিতে হবে। সো এখানে লিখবো প্রফিট, প্রফিট। তো এই তিনটা জিনিস আমার এক একটা পয়েন্টের জন্য লাগবে, রাইট? ওকে, তাহলে আমরা আগে দেখি যে একটা পয়েন্টের জন্য টিপিক্যালি আমার কত মিটার করে পাইপ লাগে, কত মিটার করে কেবল লাগে, এবং কি পরিমাণে লাভটা প্রোভাইড করতে হবে। সো আমরা যদি ব্যাক করি, ব্যাক করে ড্রয়িং এর মধ্যে যাই, আমাদের টার্গেট হচ্ছে এই সুইচ বোর্ড থেকে এই ফ্যান পর্যন্ত কত মিটার পাইপ লাগে বা কেবল লাগে সেটা বের করা। আবার এইখানে যেমন আছে, ধরেন এই সুইচ বোর্ড থেকে আমার এই লাইটও তো একটা পয়েন্ট, সো এই পর্যন্ত যাইতে আমার কত মিটার পাইপ লাগে বা কত মিটার কেবল লাগে সেটা বের করা। সো এমনি করে আমরা দেখবো যে আমার প্রজেক্টে যদি মনে করেন 3000 পিস পয়েন্ট থাকে, তো 3000 পিসের জন্য আমরা টিপিক্যাল নিয়মটাকে 3000-এর জন্য আপনি আলাদা করে মাপবেন, মাপে মাপা দেখবেন যে কি পরিমাণ পাইপ লাগে বা আপনার কেবল লাগতে পারে। আলটিমেটলি এতগুলা মাপা তো সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আপনি করতে হয় কি, একটা অ্যাভারেজ বের করে নিতে হয় যে গড়ে আমার একটা পয়েন্টের জন্য কি পরিমাণ কেবল লাগতে পারে। চলেন আগে আমরা প্রথমে এই জিনিসটা মাপি। সো আমরা এখন করব কি, এই এই যে আমার হাউ টু সে সুইচ বোর্ড থেকে এই ফ্যান পর্যন্ত আমার কতটুকু পাইপ লাগে এবং কতটুকু কেবল লাগে সেটা বের করার জন্য। সো আমরা এটা যদি স্কিমেটিক চিন্তা করি, এটা হচ্ছে আমাদের রুফ, আর আমার এটা হচ্ছে ফ্লোর। যেহেতু ফ্যান, সো ফ্যান তোমার সাথে সাথে লাগানো থাকে, রাইট? এই, তাহলে আমার যে সুইচ বোর্ড তো সাথে না, সুইচ বোর্ড কোন একটা ওয়ালে, ধরলাম এইটা আমাদের ওয়াল। তাহলে আমার সুইচ বোর্ডটা ডেফিনেটলি আমার যে ফ্লোর, ফ্লোর থেকে 52 ইঞ্চ উপরে থাকবে, তার মানে ধরেন 4.5 ফিট উপরে থাকলো, অ্যাজ পার বিএনবিসি। এইটা আমার সুইচ বোর্ড। হ্যাঁ, আমার এই সুইচ বোর্ড থেকে ফ্যানকে কানেক্ট করতে হবে। এখন আপনি তার এমনি করতে পারবেন না যে এই শূন্যের মধ্য দিয়ে যায় আপনার ফ্যানের সাথে তারটাকে এমনি লাগাই দিবেন, তাহলে তারটা তো ঝুলে থাকবে আপনার রুমের মধ্যে। এটা না করে আমরা করব কি, এই ওয়াল দিয়ে উঠবো, এই সুইচ বোর্ড থেকে তারটা বার করব, বার করে ওয়াল দিয়ে উঠবো, ওইটা এই ছাদের মধ্যে ঢুকবো। তো আমি এখানে একটা ছাদ মতো আঁকাই দিই, এই ছাদের মধ্যে যাব, যাওয়ার পরে এই কেবলটাকে আমরা টানবো। দেখেন, টানার পরে আমি এই নিচের দিকে নিয়ে চলে আসলাম। সো আমার ফ্যানে এই কেবলটা লেগে গেল। সো আলটিমেটলি আমি তো এই মাপটা এখন আমাকে জানতে হবে যে এই মাপটা আমার কত মিটার বা কতটুকু ফিট আসলো। সো আমাদের ড্রয়িং এ যে জিনিসটা থাকে, ড্রয়িং এ কিন্তু 3D ড্রয়িং না, ড্রয়িং কিন্তু 2D। সো 2D তে আপনি কিন্তু ওয়ালটা কত ফিট উপরে আছে বা নিচে আছে এটা কিন্তু দেখাতে পারবেন না। সো আমাদের এইখানে যেটা দেখতেছি এটা, এটা কিন্তু বেসিক্যালি আমার ছাদের মধ্যে অংশটুকু, মানে হচ্ছে আমার এই অংশটুকু, এইটার যে পরিমাপ সেটা। এখন আপনাকে কিন্তু যখন ক্যালকুলেট করতে হবে তখন কিন্তু এইটাকেও কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে, রাইট? তো আমরা আগে এই মাপটা দেখি কতটুকু আছে। এটা মাপবো কিভাবে, এখানে যাব,
যাওয়ার পরে আমরা দিব হচ্ছে আর্ক লেন্থ, এখানে ক্লিক করবেন। আমার এটা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, 5 ফিট 8 ইঞ্চি, রাইট? আমাদের এক একটা ফ্লোর হয় 10 ফিট করে। আপনার সুইচ বোর্ড যদি মনে করেন 4.5 ফিট লেভেলে থাকে, তাহলে 10 - 4.5, তাহলে আপনার কত ফিট? 5 ফিট 5 ইঞ্চি উপরে আছে। এই 5 ফিট 5 ইঞ্চি পাইপ নিয়ে যখন আপনি ছাদে ঢুকবেন, এখান থেকে এই ফ্যান পর্যন্ত কত পাইছেন? ফ্যান পর্যন্ত পাইছেন হচ্ছে এই জায়গাটা, 5 ফিট 8। তাহলে আপনার টোটাল কতটুকু পাইপ লাগতেছে এটা কিন্তু আপনি এখন যোগ করলে পাবেন। এখানে পাচ্ছেন 5 ফিট 5 প্লাস 5 ফিট 8। সো আপনার গড়ে লাগতেছে মনে করেন 11 ফিট 3 ইঞ্চি। এখন এটা তো মনে করেন একদম মানে অটোক্যাডের হিসাব, যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন দেখা যাবে যে আমার এই পাইপটা হয়তো এরকম করে একটু এদিক সরে যেতে পারে, আবার এদিকে সরে আসতে পারে, আবার মনে করেন একটু কোনা কোনা কাঞ্চে দিক সেদিক হইতে পারে। সো আলটিমেটলি যখন আমরা ক্যালকুলেট গুলো করি, তখন আমার এক্সাক্ট যে ফিগারটা আসে এর সাথে আমরা মোটামুটি 10 থেকে 20% এক্সট্রা যোগ করে রাখি। সো আমি যদি এর 15% এক্সট্রা করি তাহলে কত আসে? 0.015 প্লাস 11.3। সো আলটিমেটলি গড়ে মনে করেন 11.5 ফিট বা 12 ফিট পর্যন্ত আমার পাইপ লাগতেছে। এখন এই পয়েন্টের জন্য আপনার পাইপ লাগলো কত? পাইপ লাগলো মনে করেন আপনার 12 ফিট। তাহলে ক্যাবেল কতটুকু লাগবে? ক্যাবল লাগবে কিন্তু ডাবল, কারণ আপনার পাইপ কিন্তু সিঙ্গেল লেন্থে যাচ্ছে। আর ক্যাবল কি, আমার একটা ক্যাবল এই সুইচ বোর্ড থেকে আমার ফিক্সার পর্যন্ত গেল, আর একটা ক্যাবল কিন্তু ব্যাক করবে, আদারওয়াইজ কিন্তু আমার সার্কিটটা পূর্ণ হবে না। তাহলে আপনার পাইপ যদি মনে করেন 12 ফিট লাগে, তাহলে ক্যাবল কতটুকু লাগবে? 12 + 12, তাহলে কেবল লাগছে 24 ফিট, পাইপ লাগতেছে 12 ফিট। ব্যাপারটা বুঝছেন? তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে আমার এক্স্যাক্টলি যে পরিমাণ পাইপ লাগবে তার ডাবল লাগতেছে আমার কেবলটা, সেটা আমার এই ফিক্সারের জন্য। ওকে, এখন আপনার কই গেল এইটা, এই ফিক্সারের জন্য তো একটা লাইন আনতে হবে। তো এই ফিক্সার লাইনটা কেমনে আসছে? ফ্যান পর্যন্ত আইছে, ফ্যান থেকে আমার লাইট পর্যন্ত গেছে। ওকে, তো আমি এটাকে যদি এমনি করে চিন্তা করি যে আমার ফ্যানটা এখানে আছে, আমার লাইটটা হচ্ছে এরকম জায়গাতে আছে, ধরেন আমার লাইটটা এরকম জায়গাতে আছে, তাহলে তখন ব্যাপারটা কি হবে বলেন তো? আমার এই যে তারটা আসলো বা পাইপটা আসলো, এটাতে আমার ফ্যান পর্যন্ত আইছে, এই ফ্যানটাকে পার হয়ে আবার আমার আরো একটু পাইপ লাগবে। তো সেই পাইপের সাইজ কিন্তু এতটুকু। তো আমি এটা মাপটা যদি নেই, এইখানে কত আছে? 11 ফিট 4 ফিট 11 ইঞ্চি। তাহলে আমার প্রথমটার জন্য আমরা কত পাইছি? প্রথমটার জন্য পাইপ পাইছি হচ্ছে ধরেন 8 ফিট 8 ইঞ্চি বা 9 ফিটই পাইছি। এটা 9 ইঞ্চির সাথে আরো কত যোগ হবে? 9 ইঞ্চির সাথে কিন্তু আরো এই পরিমাণ জিনিসটা যোগ হচ্ছে, 5 ফিট। তাহলে আমার 9 + 5 14। তাই আমি দেখলাম যে আমার এইখানে মনে করেন এই পানে এই পয়েন্টের জন্য লাগতেছে 9 ফিট, এই পয়েন্টের জন্য লাগতেছে মনে করেন 14 ফিট, এইখানে যদি কোনো পয়েন্ট থাকতো সেটার জন্য লাগতো 20 ফিট। সো আলটিমেটলি আমার প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ডিফারেন্ট পাইপ লাগতে পারে, ডিফারেন্ট পাইপের লেন্থ লাগতে পারে। নর্মালি যেটা করা হয় যে একটা, যখন আমরা কোনো পয়েন্টারিং গুলো করি, এই পয়েন্টারিং এর সুইচ বোর্ড থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স গড়ে মোটামুটি 6 মিটার করে চিন্তা করা হয়। তো 6 মিটার মানে কত? 3.28 ফিট। সো আলটিমেটলি কিন্তু গড়ে প্রায় 20 ফিট করে চিন্তা করা হয় যে আমার লাগতে পারে। তো 6 মিটার হচ্ছে যদি আমরা কমার্শিয়াল বিল্ডিং এর ডিল করি। আর যদি আপনি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ডিল করেন, আপনি নিজে দেখলেন যে গড়ে কিন্তু মোটামুটি আমার 15 ফিট করে হলেই চলে যায়। তো আমি যদি 15 ফিট করে চিন্তা করি তাহলে আমার কত মিটার লাগে? 4.5 বা 5 মিটার করে কিন্তু হয়। আমরা করি কি যে যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং করি, এটা বিল্ডিং এর সাইজের উপর ভিত্তি করে প্রত্যেকটা পয়েন্ট গড়ে মোটামুটি 5.5 মিটার পর্যন্ত চিন্তা করতে পারি, ম্যাক্সিমাম 5.5 মিটার এক একটা পয়েন্ট। যখন কমার্শিয়াল বিল্ডিং হয় তখন এক একটা পয়েন্ট গড়ে 6 মিটার থেকে শুরু করে 7 মিটার পর্যন্ত চিন্তা করতে পারি। এখন আপনারা যদি এন্টায়ার বিল্ডিং এ টোটাল পয়েন্ট আছে মনে করেন সামা 1500 পয়েন্ট আছে, তাহলে আপনার 1500 পয়েন্টের জন্য পিভিসি পাইপ কত লাগবে? এই 1500 মাল্টিপ্লাই 5.5 মিটার, তাহলে আপনার লাগতেছে পিভিসি পাইপ লাগতেছে 8250 মিটার। সো আপনারা লিখবেন কোন জায়গা? এই ফরম্যাট আছে আমাদের, এখান থেকে আমার পিভিসি পাইপ লাগবে হচ্ছে এইটা, এটা 16 mm মানে হচ্ছে বেসিক্যালি হাফ ইঞ্চি, হাফ ইঞ্চের পাইপ আমরা ব্যবহারই করি না কোথাও। সো এইটা আমাদের ডিলেট, আমরা ব্যবহার করব এই পাইপটা। সো এই পাইপটা যদি আমাদের পয়েন্ট ওয়ারিং হয় টোটাল 1500, তাহলে আমার এক একটা পয়েন্টের জন্য গড়ে লাগতেছে ধরেন 5.5 মিটার করে, তাহলে আমাদের কত লাগবে?
1500 মাল্টিপ্লাই 5.5, তাহলে হচ্ছে 8250 মিটার। তাহলে আমরা এই মিটারের ঘরে কত লিখবো? 8250 মিটার। দেখেন, বুঝছেন? এখন এই যে টাকাটা টাকাটা আপনি কই পাবেন? আপনি দেখবেন বাজারে হচ্ছে আপনার এরকম 3/4 ইঞ্চি পাইপের দাম কত, যে পরিমাণ দাম আসবে সেই দামের সাথে আপনি কন্ট্রাক্টরের সাথে কি পরিমাণ চুক্তি করছেন, 10% লাভ দিবেন নাকি 5% নাকি 2%, সেই অনুযায়ী এটা দিবেন। নর্মালি আমরা যেটা করি, যে পরিমাণ টাকা আসে এর সাথে গড়ে হচ্ছে সব দিক বিবেচনা করে 10% টাকা এক্সট্রা যোগ করে। So যদি মনে করেন এই পাইপের দাম হচ্ছে 35 টাকা হয় 1 মিটারের দাম, আপনি এর সাথে 10% টাকা এক্সট্রা যোগ করবেন, 0.01। রাইট? সো সেইখানে আপনার কত টাকা আসছে? 35.5 টাকা। মনে করেন 36 টাকা আপনি এখানে যোগ করে দিলেন, শেষ। এখন আমার পাইপের তো বুঝলাম, এখন আমাকে ক্যাবলের সংখ্যা যোগ করতে হবে। তো ক্যাবলের মধ্যে 1.5, তো 1.5 এর কত লাগবে? কত লাগবে? আমার যে পরিমাণ পাইপ আসতো ওটা ডাবল লাগবে। তো আমার এখানে করবেন কি, ঠিক কেমনে করে চিন্তা করবেন। আমার এখানে আছে 8250, তাহলে আমি কি করব, এই 8250 মাল্টিপ্লাই 2, তাহলে আমার টোটাল 1.5 এর ক্যাবল কত লাগলো? 16,500 মিটার। দেখছেন? শেষ। তো এইভাবেই আপনি কিন্তু পয়েন্টারিংটা করে ফেলতে পারবেন। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু আমরা বিএকিউ এর ব্যাপারটা কভার করছি, যে পয়েন্টারিংটা আমরা সরকারি প্রজেক্টে কেমনে করি বা আমাদের প্রাইভেট সেক্টরে কিভাবে কাজগুলো করে? এখন আমরা কিন্তু পয়েন্টারিংটা শিখে ফেললাম, যে পয়েন্টারিং এর হিসাবটা আমরা কিভাবে করতে পারি। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অন্য যে ভিজিবল আইটেম গুলো আছে, যেমন এই সুইচ বোর্ড থেকে আমার কি লাগবে, ফ্যান কতগুলো আছে, আমার লাইট কতগুলো আছে, সবগুলা কিন্তু অটোমেটিক আমার বিএকিউ এর মধ্যে চলে আসছে। এখানে আমরা চলেন ব্যাক করি। সো আমরা ধরেন লাইটের জন্য যে বিকিউটা করছি সেখানে ব্যাক করে চলে যাই, যেখানে আমার লাইট আছে, লাইট নিচের দিকে পাবো, এই আমার লাইট। দেখেন, আমরা কি করেছি, আমাদের যত টাইপের লাইট থাকা পসিবল সবগুলো একটা লিস্ট তৈরি করেছি। তো এর মধ্যে যে লাইট গুলো আমাদের প্রজেক্টে লাগবে সেটা সংখ্যা কিন্তু এখানে চলে আসছে। যেমন ধরেন এই লাইটটা আমরা এখানে ব্যবহার করেছি, ব্রাকেট লাইট। এই ব্রাকেট লাইটটা আমাদের আছে হচ্ছে টোটাল 12 ওয়াটের ব্রাকেট লাইট। এইটার মডেল কত? গ্লোরিয়ার মডেল ব্যবহার করছি, যার নাম হচ্ছে GBW 1501 2101। এরপরে এটার সংখ্যা কতগুলো? টোটাল 8টা। সো আমি এটা কই দেখবো? এই ডেটা শিটে যাব, দেখি বি এ টাইপের লাইট কোন জায়গায় আছে। দেখেন টোটাল 8টা লাইট, এই যে 8টা। যেহেতু আপনার 8টা এখানে আসছে, এইটা আমার বিয়োগের মধ্যে এখানে অটোমেটিক 8 চলে আসছে। এই লাইটের মার্কেট প্রাইস হচ্ছে 1448 টাকা। যদি মনে করেন এটা খুবই ভালো লাইট এই জন্য এত টাকা দাম, নর্মালি কিনতে গেলে হয়তো সর্বোচ্চ 400 টাকার মতো লাগতে পারে। আর টোটাল কত টাকা চলে আসলো? এই টাকাটা কিন্তু এখানে চলে আসছে। এখন যে লাইট গুলো আপনার নাই সেটা কিন্তু আসে নাই, সব জিরো দেখাচ্ছে। So আপনি এগুলোকে ডিলিট করে দেন, এই যে এমনি করে সব ডিলিট করে দেন, এই যে ডিলিট, শেষ। এখন কোনো কারণে যদি মনে করেন আপনি এই লাইটটা বাড়ছে, আপনি কি করবেন, এখানে যায় এই 8-এর পরিবর্তে এটাকে 20 করে দেন। দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে 20 চলে আসছে। তো এইভাবে আপনার লাইটেরটাও চলে আসবে। দেখুন লাইটের জন্য ডিটেলস আপনি বিকিউটা কই পাবেন, বা ডিটেলস আপনার কি কি টাইপের লাইট লাগবে সেটা আপনি কই পাবেন, সেটা আপনি করবেন কি, এই পিডব্লিউ রেসিডিউলের 6 নাম্বার চ্যাপ্টারে যাবেন, ঠিক এখানে 6 নাম্বার, এই যে লাইট ফিটিংসে ক্লিক করবেন। এখানে যে আমি ক্লিক করে দিচ্ছি, সে একটু বড় চ্যাপ্টার, সো আসতে লাগুক, আমি বাকিগুলো দেখাইনি। সো এখানে দেখেন সবগুলার আমার যতটুকু টাইপের লাইট আছে সবগুলার একের পর এক লিস্ট চলে আসতেছে। যেমন টিএল টাইপের লাইট আছে টোটাল 5টা। টিএল টাইপ মনে আছে কোনটা, যেটা আমরা সিঁড়িতে ব্যবহার করি বা লবিতে ব্যবহার করি, সেটাকে আমরা বলি টিএল টাইপের লাইট, বা নর্মালি এটার মানে আক্ষরিক নাম হচ্ছে সিলিং মাউন্টেড লাইট। সো আমরা দেখে আসি যে এই টিএল টাইপের লাইট কতগুলো আছে। সো আমরা এখানে যাব, যাওয়ার পরে সো এই যে আমার টোটাল 5টা, টোটাল 5টা লাইট দেখছেন, টোটাল 5টা। হ্যাঁ। সো এইভাবে আমার লাইট কতগুলো হবে না হবে সেটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে না, এই বিয়োগ এর মধ্যে এটা অটোমেটিক বসাই নেবে। এরপরে যদি ফ্যানের দিকে যাই, ফ্যান কতগুলো আছে, সো খেয়াল করেন ফ্যানের বিয়োগের মধ্যে প্রথমে লেখা আছে ফ্যান, এরপরে লেখা আছে ফ্যান ক্ল্যাম্প। ফ্যান ক্ল্যাম্প মানে কি, যার সাথে আমরা ফ্যানটাকে মানে লাগাই রাখি। এখন আপনার যদি সিলিং ফ্যান থাকে 10টা, তাহলে তো 10টায় আপনাকে ফ্যান ক্ল্যাম্প লাগবে। আবার যদি মনে করেন ফ্যান হুক আপনি লাগাই রাখতেছেন, পরবর্তী ফ্যান লাগাবেন, তাহলে কি আমি যখন ফ্যান ক্ল্যাম্প বা ফ্যান হুকের জিনিস চিন্তা করবো, আমি সিলিং ফ্যানে যদি কতগুলো ফ্যান হুক সেটাও আমি কনসিডারেশন নিব।
আবার যতগুলো আমি এক্সট্রা ফ্যান হুক লাগাইছি সেটাকে কনসিডারেশনে নিতে হবে। তাহলে আমাদের সিলিং ফ্যান ছিল এখানে কতগুলো, 24টা। দেখেন এখানে আমার সিলিং ফ্যান আছে 24টা। সিলিং ফ্যান 24টা, আমার ফ্যান হুক হচ্ছে 3টা। তাহলে এই 24 আর 3-এর যোগফল কিন্তু এখানে দেখাইছে, টোটাল 27টা। টোটাল 27টা। আর আপনি যদি ম্যানুয়ালি লিখতে চান তাহলে আপনি এখান থেকে যোগ করে এটা ম্যানুয়ালি লিখে দিবেন। এরপরে দেখেন আমার সিলিং ফ্যান এই 24টা, এই 27টার মধ্যে সিলিং ফ্যান হচ্ছে 24টা, তো আমার এখানে দেখেন 24টা অটোমেটিক উঠছে। তো আমার 56 ইঞ্চি সিলিং ফ্যানটা এখানে আসছে। যেহেতু 48 ইঞ্চি সিলিং ফ্যান নাই, আপনি এটা ডিলিট করে দেন, ঠিক আছে, আপনি এটা ডিলিট করে দেন। এখন আপনার ফ্যান হুক তো এর মধ্যেই ঢুকে যাবে, ফ্যান হুকের জন্য তো আলাদা করে আইটেম করার দরকার নাই। সো ওই 3টা প্লাস আমার সিলিং ফ্যানের জন্য 24টা, সবকিছু মিলে এখানে 27টা উঠলো। আমার সিলিং ফ্যানের ঘরে 24টা উঠবে। এরপরে ফ্যান রেগুলেটর। সো আমার যতগুলো ফ্যান ততগুলো ফ্যান রেগুলেটর হবে, তো যেহেতু 24 এখানে আছে, আমার ফ্যান রেগুলেটরটা কিন্তু 24 এখানে অটোমেটিক চলে আসছে। এখন এই জিনিসগুলোর দাম আপনি সবগুলা কিন্তু পাবেন। যেমন ধরেন ফ্যান রেগুলেটরের দাম কত এটা আমরা দেখে আসি। এটা আমরা পাবো হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারে, ফ্যান রেগুলেটরের দাম পাবো 4 নাম্বার চ্যাপ্টারে। সো আপনি এইটা 4 নাম্বার চ্যাপ্টার ওপেন করেন, এই যে বোর্ড এন্ড কন্ট্রোলস এর মধ্যে আপনি ফ্যান রেগুলেটরের দাম পাবেন। ওপেন করি। আর এই যে আমার সাবেট 6 যেটা যেটা লাইটের জন্য ডেডিকেটেড, এটা কিন্তু অটোমেটিক উঠে গেছে। সো এইখানে আপনার যে যে টাইপের লাইট দরকার সবগুলোর লিস্ট আছে, এবং এর পাশে টাকাও বলে দেওয়া আছে যে একটা লাইটের জন্য কি পরিমাণ টাকা লাগবে। এখন এর মধ্যে কোন লাইটটা আপনি প্রজেক্টে ব্যবহার করবেন সেটা আপনি নিজে সিলেক্ট করে সেই টাকাটা আপনি এখানে প্রোভাইড করে দিবেন। আর যেটা সিলেক্ট করবেন তার এই নাম্বারটা পাশে এমনি করে দিয়ে দিতে হয়, ঠিক এমনি করে। এটাকে আমরা বলি পয়েন্ট অফ রেফারেন্স, রাইট? সো এটাতে অনেকগুলো টাইপের লাইট আছে, যত টাইপের লাইট থাকা সম্ভব সবগুলোর লিস্ট আছে। এখন যেটা আপনার লাগবে সেটা আপনি দিয়ে দিবেন। যেমন এইগুলা টাইপের লাইট আছে। তারপরে হচ্ছে নিচের দিকে গেলে আরো স্ট্রিট লেভেলের লাইট আপনি পাবেন। এই যে এটা হচ্ছে বাউন্ডারিতে ব্যবহার করার জন্য আমাদের লাইট লাগে, সেই লাইট গুলা, ঠিক আছে। এটাকে বলা হয় বোলার লাইট, যেটা আমরা মনে করেন ল্যান্ডস্কেপে ব্যবহার করে থাকি। তো যেটা আপনি ব্যবহার করবেন সেটার নামটা ওইখানে দিয়ে পাশে টাকার অঙ্কটা বসাই দিবেন। ওকে। এখন যদি আমরা দেখি যে আমার ওই যে একটু আগে যেটা বললাম হাউ টু সে যে আহ রেগুলেটরের দাম কত, সো রেগুলেটরটা আপনি পাবো হচ্ছে নিচের দিকে আসবেন, ফ্যান রেগুলেটর, রাইট? সকেট পাইছি, সকেট আউটলেটের দাম কত পাইছি, ফ্যান রেগুলেটর, ফ্যান রেগুলেটর, নিচে আসি। এই যে গ্যাং টাইপ ফ্যান রেগুলেটর, যদি আমরা গ্যাং টাইপ ফ্যান রেগুলেটর নিই এবং সেটা যদি মনে করেন মেড ইন ইংল্যান্ড, জার্মানি, জাপান বা ইউএস বা ইউ কান্ট্রি হয়, তাহলে একটা দামি ফ্যান রেগুলেটরের দাম পড়তেছে 1525 টাকা, একটা ফ্যান রেগুলেটরের দাম। সেটা যদি মনে করেন হংকং, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে বানানো হয় তার দাম হচ্ছে 1187। আর যদি মনে করেন আমাদের লোকালি বানানো হয় তাহলে তার দাম হচ্ছে 593 টাকা। এখন আপনি যে দেশ থেকে নেবেন, যে ব্র্যান্ডের নেবেন, সেটা পাশে উল্লেখ করে দিবে, এই টাকা অঙ্কটা লিখবেন, যেমন আমরা এটা করেছি। পাশে হচ্ছে ফ্যান রেগুলেটর লেখা এবং পাশে লিখে দিচ্ছি যে কোন দেশ থেকে নিয়েছি। So আমরা এটা করবো কত, 1525 টাকা। সো আলটিমেটলি আমার ফ্যান রেগুলেটরের জন্য কি পরিমাণ টাকা সেটা কিন্তু এখানে বের হয়ে যাবে, রাইট? এখন যেটা আমাদের সকেট ব্যবহার করা লাগছে, সকেটের জন্য দেখেন এখানে অটোমেটিক উঠছে কি কি টাইপের সকেট ব্যবহার করছি, সেটা টাকাও কিন্তু এখানে চলে আসছে। আমার 3 পিন সকেট 57টা। আমার টি টাইপের সকেট যেটা আমরা এসির জন্য ব্যবহার করি সেখানে কিন্তু এটা উঠছে 7টা। এখন এই সকেটের জন্য কি পরিমাণ টাকা লাগে সেটা আপনি কই পাবেন, এই ঠিক এই ঘরের মধ্যে পাবেন, এখানে সকেটের টাকাটা আপনি এইখানে যাবেন। এই যে একটু উপরের দিকে যদি যাই, ইউনিভার্সাল কম্বাইন্ড সুইচ সকেট আউটলেট, রাইট? সো এইটা যদি আমার 13, 15, 16 বা 20 অ্যাম্পিয়ারের হয়, যদি মনে করেন আমি লোকালে নিতে চাই, তাহলে কিন্তু আমার দামটা অনেক কম পাবো। একটু দেখেন আমার দামটা আছে হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া হইলে 942 টাকা। যদি আমাদের দেশ বা চায়না, ইন্ডিয়া, তার্কির হয় তাহলে দাম পড়বে 421 টাকা। আর যদি মনে করেন একটু দেশের বাইরে হয় দামটা কিন্তু অনেক বেশি, 1066 টাকা। 1066, দেখছেন? সো আমরা যদি মনে করেন এই সকেটটা নেই, আমার দাম পড়বে হচ্ছে 1066 টাকা। সো আমরা এটা কি করবো, 1066, 1066
দুইটা একই রকম, 13 অ্যাম্পিয়ারের যে দাম, আমার 15 অ্যাম্পিয়ারের সে দাম। আর আমার সাবের ঘরে কত লিখবো, ঠিক এটা এখান থেকে দেখবো। এটা আছে হচ্ছে 410 1। সো আমরা লিখবো 410 1 1, কারণ আমরা নিচ্ছি হচ্ছে ইংল্যান্ড, জার্মানি, জাপান, ইউএসএ। আপনি যদি হংকং এর ট্রান্স নিতেন তাহলে লিখতেন 410 1 2। সো আমরা লিখবো 410 1 1। আমরা লিখবো হচ্ছে 410 1 1। শেষ। এটাও আমার একই রকম, 410 1 1। রাইট। আর যখন আমরা সার্কিট ব্রেকার বা ক্যাবল ক্যালকুলেশন করব, তখন আমাদের কিছু ম্যানুয়ালি গুনে নেওয়াটা আমাদের জন্য ভালো। আমরা চাইলে অটোমেটিক করতে পারি, বাট আপনি মনে করেন যে এখন আপনি ক্যাবলটা একটু চিন্তা করে দেখতেছেন, ক্যাবলে কিন্তু অনেক সময় আমাদেরকে একটা অ্যাজাম্পশন করে নিতে হয়, বা নিজেদের একটা মানে রেগুলার প্র্যাকটিস থেকে যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু কাজে লাগাইতে হয়। তো সেটা যদি আমরা অটোমেটিক করতে চাই, সেটা কিন্তু অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা এখন আপনাদেরকে দেখাবো যে সুইচ বোর্ড পর্যন্ত যে কেবলটা আছে ডিবি থেকে, তার জন্য এক্স্যাক্টলি কি পরিমাণে আমার ক্যাবেলের লেন্থ আসতে পারে বা ক্যাবেল কত মিটার লাগতে পারে। যেমন দেখেন, আমার এই ডিবি বোর্ড থেকে আমি এই সুইচ বোর্ড পর্যন্ত একটা কেবল নিয়ে গেছি। সো এইটার মাপটা আমাদের এখন জানতে হবে। এই ডিবি বোর্ড থেকে এই সুইচ বোর্ড পর্যন্ত একটা কেবল গেছে, আবার এই ডিবি থেকে এই পর্যন্ত গেছে, আবার এখানে কিন্তু খুবই কাছে গেছে। সো আলটিমেটলি আমরা যেগুলোকে সার্কিট ওয়ারিং বলি, এই সার্কিট ওয়ারিং কিন্তু কম বেশি হতে পারে। এইটা যেমন সবচেয়ে দূরের, আবার এটা অনেক কাছের। এখন আপনি যদি মনে করেন একটা প্রজেক্টে প্রত্যেকটা সার্কিটের জন্য কি পরিমাণে আপনি কেবল খরচ করলেন, এটা যদি মাপতে যান আপনার কিন্তু অনেক সময় চলে যাবে। সেই জন্য একটা অ্যাভারেজ চিন্তা করে নিতে হয়। আমরা এখন দেখবো সবচেয়ে দূরের জন্য কি পরিমাণ খরচ লাগে এবং সবচেয়ে কাছের জন্য কি পরিমাণ খরচ লাগে, তার উপর ভিত্তি করে একটা অ্যাভারেজ ভ্যালু ঠিক করে ফেলবো। তো এইখানে একই কথা বলতে হচ্ছে যে এইটা হচ্ছে আমার পাইপের সাইজ, আর এই পাইপের মধ্যে দিয়ে আমার একটা কেবল যাবে। সো কেবল বলতে কি, আমার একটা মেন কেবল যাবে, আমার একটা কেবল ব্যাক করবে, আর একটা হচ্ছে আর্থিং কেবল যাবে। তো যেহেতু মনে করেন আমাদের এই কেবল গুলো কম সাইজের হয়, কারণ এটা হচ্ছে আমার সার্কিটের জন্য 2.5 বা 4, আমরা জানি 16 পর্যন্ত যেটা আমার মেন কেবল সেটা আমার আর্থিং কেবল। সো আমরা তখন কি বলতে পারি যে আমার এই পাইপ দিয়ে 2.5 এর মেন কেবল যাবে, 2.5 এর নিউট্রাল কেবল ব্যাক করবে, এবং 2.5 এর আমার আর্থিং কেবলে যাবে, রাইট। সিমিলারলি আমরা এটা কি করতে পারি, এটা আমার একই রকম। আমার মনে করেন এইটা তখন এরকম চিন্তা করি, আমার এই ওয়ালে আমার একটা বোর্ড আছে, ইলেকট্রিক্যাল বোর্ড। আমার সুইচ বোর্ডটা মনে করেন অন্য একটা ওয়ালে আছে, এই এইটা আমার সুইচ বোর্ড। হ্যাঁ, তাহলে আমরা এইখানে কত ফিট নিছি এটা একটু দেখে নেই। 23 ফিট, হ্যাঁ, বা 24 ফিট। আমার ডিবি থাকে মোটামুটি ধরেন 5 ফিট উপরে। সো আমি এই 5 ফিট থেকে আবার উপরে যাওয়া লাগতেছে, ছাদের মধ্যে যাব। এইখান থেকে এখানে গেলাম, যাওয়ার পরে আমি উপরে উঠলাম, আবার ছাদ দিয়ে রাউন্ড করতেছি, করার পরে আমার সুইচ বোর্ডে নামতে হবে। দেখেন, এই ওয়াল দিয়ে এখন সুইচ বোর্ডে নামলাম। তাহলে এই যে ছাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু বেসিক্যালি এইটা, ঠিক এটা 24 ফিট। আমি এই ডিবি থেকে 5 ফিট উপরে উঠছি না, তাহলে এদিকে 5 ফিট, এদিকে মনে করেন 6 ফিট নামছে, মানে 11 ফিট। তাহলে আমি টোটাল কত পাইলাম, এদিকে হচ্ছে 24 ফিট প্লাস 11 ফিট। তাহলে ওই সার্কিটের জন্য গড়ে আমার পাইপ লাগতেছে কত, গড়ে আমার পাইপ লাগতেছে মোটামুটি 35 ফিট। তাহলে এটাকে যদি মিটারে কনভার্ট করি তাহলে আমাদের লাগতেছে হচ্ছে প্রায় 10 মিটার। তো আমরা যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং করি তখন দেখা যায় যে যদি ছোট বিল্ডিং হয়, তাহলে সেই ক্ষেত্রে এক একটা সার্কিট ওয়ারিং এর জন্য গড়ে আমরা ধরেন চিন্তা করি যে এরকম করে 12 থেকে 15 মিটার লাগতে পারে, 12 থেকে 15। আর যদি মনে করেন সামো আমি একটু বড় বিল্ডিং করি, কমার্শিয়াল বিল্ডিং, সেই ক্ষেত্রে এক একটা পয়েন্ট ওয়ারিং এর জন্য গড়ে ধরা হয় হচ্ছে 15 মিটার থেকে শুরু করে 20 মিটারের মধ্যে। সো আপনি দেখবেন যে আপনার পয়েন্ট গুলা কিরকম, আপনার বিল্ডিং কত, তার উপর ভিত্তি করে এটা একটু ঠিক করে নিতে হয়। সো গড়ে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি আপনি 15 মিটার করে ধরেন, সেটা কিন্তু মোর দেন না, 12 মিটার করে ধরলেও কিন্তু অনেক সময় হয়ে যায়। যেমন আমাদের এই প্রজেক্টে আমরা এক একটা সার্কেলের জন্য গড়ে মেবি 12.8 মিটার করে ধরছিলাম। যদি আর একটু বড় বিল্ডিং হইতো তো সেই জায়গাতে 14 মিটার ধরতাম বা 15 মিটার করে ধরতাম। এখন আপনার এই জায়গাতে যদি দেখা হলো যে টোটাল এক একটা মানে ফ্ল্যাটে ধরেন কমপক্ষে 20টা করে সার্কিট আছে, তাহলে আপনি কি করবেন, আপনার 20 × 15, তাহলে আপনার কত মিটার পাইপ লাগতেছে, 300 মিটার পাইপ লাগতেছে। আপনারা যদি মনে করেন টোটাল বিল্ডিং এ 20টা ফ্ল্যাট থাকে, এটাকে আপনি 20 দিয়ে গুণ করলেন, শেষ। টোটাল আপনার পাইপ লাগতেছে 6000 মিটার। ব্যাপারটা বুঝছেন? আবার আপনি এমনিও চিন্তা করতে পারেন যে আমার এন্টায়ার প্রজেক্টে
টোটাল আপনার কতগুলা সার্কিট আছে, ধরেন দেখা গেল যে আপনার এন্টায়ার প্রজেক্টের টোটাল সার্কিট আছে হয়তো সামাও 250টা। তাহলে এক একটা সার্কিটের জন্য আমি পাইপ কত ধরছি, এক একটা সার্কিটের জন্য গড়ে পাইপ ধরছি 15 মিটার করে। তাহলে আমার কত মিটার পাইপ লাগবে? 3750। তো যেটাই আপনি লাগুক না কেন আপনি বের করবেন, এমনি করে বের করার পরে এটা আপনি ঠিক এই ঘরের মধ্যে বসাবেন। এটা যদি আপনার মনে করেন 1 ইঞ্চের পাইপ হয়, এটা আপনার 1 ইঞ্চির ঘর। এটা বসানোর পরে আপনি এখানে লিখবেন আপনার যতগুলো সার্কিট আছে, ধরেন আপনার সার্কিট আছে হয়তো 300টা। আপনি করবেন কি 300 মাল্টিপ্লাই গড়ে এক একটা সার্কিটের জন্য কত মিটার করে পাইপ ধরতেন সেটাতে আপনি গুণ করে দেবেন। ধরেন আপনার লাগছে 15 করে, এই 4515 মিটার চলে গেল। এই টাকাটা আপনি এখানে যে আপনি বের করছেন ঠিক সামনে করে বের করবেন। এখন আপনার এই পাইপের মধ্যে যে কেবলটা আছে এই কেবলটা আপনাকে বের করতে হবে। সো আমাদের কেবল কত লাগবে? কেবল লাগবে হচ্ছে 2.5 RM BY এ। এখন চলেন 2.5 RM BY এ এই কেবল মার্কেটে কত টাকা করে যাইতেছে সেটা আমরা একটু বের করে নেই। সেটা কিন্তু জানতে হবে যে কেবলের প্রাইস কেমনে করে পড়তে হয়। সো কেবল প্রাইস মনে করেন BRB টাই দেখি। এটা হচ্ছে 2023 এর প্রাইস। এর পরেও অনেকগুলা চেঞ্জ হয়েছে, বাট এটা মোটামুটি মার্চ মাসের দিকে আসছে। আচ্ছা, এটা ওপেন হতে লাগুক, হ্যাঁ আমি বাকিটা পড়াই। সো এখানে আমাদের এই জিনিসগুলো উল্লেখ করা আছে দেখেন। আমি বাকিগুলা ডিলিট করে দিচ্ছি, বাকিগুলা আমি কালার আলাদা করে দিই। এটা হচ্ছে আমার 2.5 BY এ এই ক্যাবেলের ঘর। সো আমি আগে দেখবো যে আমার 2.5 কত মিটার লাগতেছে, সেটা আমরা এখানে বসাবো, তারপর টাকাটা বসাবো। আমরা দেখলাম যে আমার যে পাইপ লাগতেছে সেই পাইপ লাগতেছে 4500 মিটার। এখন এই পাইপ তো মনে করেন আমার সিঙ্গেল লেন্থে গেছে। এই লেন্থের মধ্যে আমার কি কি যাবে বলেন তো? একটা যাবে মেন কেবল, 2.5 এর আমার ফেস কেবল যাবে, ফেস কেবল, রাইট? এই ফেস কেবলের কতটুকু হবে বলেন তো? আমার পাইপ যতটুকু সাইজের সেই সেটটুকু হবে। এই 4500 মিটার আমার ফেস কেবল লাগবে, METR মিটার। আমার নিউট্রাল কেবল কত লাগবে? NEUTRAL নিউট্রাল কেবল আমার যতটুকু ফেস কেবল ততটুকু তো আমার নিউট্রাল কেবল রাখবে, রাইট? সো আমার 4500 মিটার। আর্থিং কেবল আমার সেম সাইজের লাগবে, হ্যাঁ। আর্থিং কেবল 4500 মিটার। সো আপনার যে লাগবে সেটা হচ্ছে 2.5 এর ফেস কেবল লাগবে 4500 মিটার, নিউট্রাল লাগবে 4500, আর্থিং লাগবে 4500। তো নর্মালি ফেস কেবল আর নিউট্রাল কেবল আমরা একটা ঘরের মধ্যে লেখার চেষ্টা করি। তাহলে আমরা তখন কিভাবে লিখতে পারি যে 2.5 RM কেবল RMBY এ কত লিখবো? এই দুটো যোগফল, এই দুটো যোগফল। So, যোগফল মানে কিন্তু 9000 মিটার, হ্যাঁ, 9000 মিটার। আর আপনার এই 2.5 এর আর্থিং কেবল, তো আর্থিং কেবলকে আমরা নর্মালি আরই টাইপের কেবলে বেশি দিই। তো এই BY তখন কত হলো? 4500 মিটার। দেখেন এই 4500 মিটার, হ্যাঁ, METR মিটার। তাহলে আমার এই ঘরে তখন কত বসবে বলেন তো? এই ঘরে বসবে 4500 প্লাস 4500। একটা হচ্ছে আর্থিং, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেস কেবল। দেখেন এরপরে আমি এটার জন্য আর্থিং এর একটা ঘর আছে, 2.5 এর আর্থিং এর জন্য আলাদা একটা ঘর আছে। সেটা কই? এই যে 2.5 আর্থিং এর জন্য ঘর, তো এটাকে বলা হয় গ্রিন ইয়েলো। তো নর্মালি আমরা পাশে গ্রিন করে লিখে দেবো এরকম করে। আর এই ঘরে কত বসবে? 4500, দেখছেন এইভাবে। এখন আপনাকে এই দুইটা ঘরের টাকার অঙ্কটা বসাইতে হবে। তো টাকার অঙ্কটা দেখে আসছি কত আছে। তো আমরা এখন যাব হচ্ছে BY কেবলের দিকে। দেখেন এখানে প্রথমে লেখা আছে BYA কেবল। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার কত কোরের? ওয়ান মানে হচ্ছে আমার সিঙ্গেল কোর। সো আমাদের সিঙ্গেল কোরই তো লাগবে। সিঙ্গেল কোরের আমরা আর্থিং এর জন্য আরই কেবল ব্যবহার করছি, আর নর্মাল যেটা আমার ফেস কেবল এবং নিউট্রাল তার জন্য RM কেবল। সো আমরা আরই, এখানে দেখে আরই কোনো কিছু আছে নাকি? 1.5 এর আরই আছে, আমাদের লাগবে 2.5 এর আরই। এই যে দেখেন 2.5 এর আরই কেবল আছে, এই যে। সো 2.5 এর আরই টোটাল দাম কত বলেন তো? 4166 টাকা পার 100 মিটার। দেখেন পার 100 মিটার, প্রতি 100 মিটারের দাম হচ্ছে 4166 টাকা। তাহলে আমি প্রতি মিটারের জন্য হিসাব করতেছি না, তাহলে প্রতি মিটারের দাম কত? এখন আমার 4000
166/100, তাহলে প্রতি মিটারের দাম কত পাচ্ছি? 41 টাকা 66 পয়সা। এখন এটা মনে হয় প্রতি মিটারের দাম 52 টাকা মতো হয়ে গেছে। সো আলটিমেটলি আমরা যে টাকাটা পাইলাম এর সাথে 15% আপনি এক্সট্রা যোগ করে রাখতে পারেন, বা 10%, যাতে করে আপনার পরবর্তীতে লস না হয়। এটার সাথে 10% এক্সট্রা যোগ করেন, সো 1.1, টোটাল 45 টাকা। আপনি এখানে লিখবেন কত? 46 টাকা। এইখানে যায় লিখবেন হচ্ছে 46। এটা কিন্তু আমরা আর্থিং কেবলটা বের করলাম 2.5 এর। সো এই আমার 46, রাইট? চলে গেল। সো আমার 4500 মিটারের দাম কত? এই টাকাটা আসলো, এই 2,07,000 টাকাটা আসলো আর্থিং এর জন্য, রাইট? এখন আমার লাগবে হচ্ছে এই বিওয়াই এ মেন কেবলটা। আমার আছে 9,000 মিটার, দেখি দামটা কত। সো আমার এটা পাবো হচ্ছে এইখানে, এই যে 2.5 আর এম টাইপের কেবল, দেখছেন? এই যে আর এম টাইপের কেবল, 4,222 টাকা। 4,222/100, কারণ প্রতি 100 মিটারের দাম বলছে, 1 মিটারের দাম কত? 42 টাকা 22 পয়সা, ইন্টু 10% এক্সট্রা, তাহলে 46, তাহলে আপনি 47 টাকা এখন ধরবেন। এই আপনার 47 টাকা কই গেল? এটা, সেটা 47 টাকা, দেখছেন? সো আলটিমেটলি আপনি 2.5ও বের করে ফেললেন, মেন কেবল, ফেস কেবল, এবং সেই সাথে 2.5 এর যে আর্থিং কেবল সেটা আপনি বের করে ফেললেন। সো এইভাবে আপনার যত টাইপের কেবল থাকবে সবগুলা কিন্তু আপনি ইজিলি এটা বের করে ফেলতে পারবেন, রাইট? সো এইটা আমরা কি করি যখন আমরা প্রাইভেট সেক্টরে কাজ করি। এখন আপনাদের তো সরকারি সেক্টরে কাজ করা লাগতে হবে, তো সরকারি সেক্টরে এই 2.5 আর্থিং, ফেজ এবং নিউট্রাল সবগুলা সমন্বয়ে একটা দাম দেওয়া থাকে। তো চলেন সেটা আমরা একটু দেখে আসি। সেটা আপনি পাবেন হচ্ছে এরকম একটা ঘরের মধ্যে, এই যে দেখেন, 1C, 1C মানে সিঙ্গেল কোর। 2 মানে কি বলেন তো? 2 মানে আমার ফেস কেবল প্লাস নিউট্রাল কেবল, 2 × 2.5 বিওয়াই কেবল উইথ 2.5 বিওয়াই ইসিসি মানে আর্থিং কেবল উইথ পিভিসি পাইপ, মিনিমাম ডায়ামিটার 16। সো আলটিমেটলি এর মধ্যে কি কি বলছে বলেন তো? তিনটা কেবলই আছে, আর্থিং আছে, নিউট্রাল আছে, আপনার ফেস কেবল আছে, সেই সাথে পিভিসি পাইপের টাকা ধরে দিছে। তো সবকিছু সমন্বয়ে দেখে এই টাকাটা আমাদের কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। তো এটা আমরা কই পাবো সেটা একটু দেখে আসি। এটা আপনি যাবেন 1 নাম্বার চ্যাপ্টারে, যেটাকে মধ্যে আমরা কেবল পাইছি। সো এইটা আমরা পাইছি হচ্ছে এইখানে। সো আমাদের দরকার হচ্ছে কনসিল কেবল বিওয়াই এ 2.5। নিচের দিকে আসেন, এটা কি? এটা হচ্ছে আমাদের চ্যানেল ওয়ারিং, চ্যানেল আমাদের লাগবে না, আমাদের লাগবে কনসিল। সো কনসিল দেখে কোন জায়গায় আছে? এইটা সারফেস, এটাও আমাদের দরকার নাই। সারফেস, এটাও সারফেস লাগবে না। এটাও সারফেস, এটাও লাগবে না। এটা সারফেস ওয়ারিং, এটাও লাগতেছে না, আমাদের লাগবে কনসিল। ছাদের মধ্যে দিয়ে গেছে এমন একটা কেবল। কনসিল ওয়ারিং দেখেন চলে আসছে এই যে, বাট বিওয়াইএম দিয়ে, বাট আমাদের তো দরকার বিওয়াইএ দিয়ে, রাইট? সো এটা আমরা বাদ দিব, আমরা যাব বিওয়াইএ, এই যে এইটা আমাদের দরকার, এই দিস ওয়ান। সো এটা হচ্ছে স্ট্যান্ড কেবল। স্ট্যান্ড কেবলের টাকাটা একটু বেশি থাকে, সো এটা আমরা ধরি না, কারণ ওদের কেবল খুব বেশি অ্যাভেলেবল না। আমাদের এই ঘরটা লাগবে যে সমস্ত কেবল ডিফারেন্ট টাইপের সার্টিফিকেট অর্জন করছে, যেমন বিআরবি কেবল, বিবিএস কেবল। সো এগুলো হচ্ছে ডিফারেন্ট ইন্টারন্যাশনাল বডির সার্টিফিকেট যারা দেয় তাদের নাম। আমাদের দরকার হচ্ছে 2.5 এর কেবল, ঠিক এইটা, যেমন দেখেন এই যে এই কেবলটা দরকার। সো 2 × 2.5 বিওয়াই কেবল, এইটার এখনকার প্রতি মিটারের দাম কত? 244 টাকা। সো আলটিমেটলি এর মধ্যে কি কি আছে? ফেস কেবল আছে, নিউট্রাল আছে, ইসিসি আছে, এবং পিভিসি পাইপও আছে। সো আমরা এখন কি করব? 244 এখানে ঢুকাই দেব, এই 240। এখন আপনি দেখবেন যে আপনার কত মিটার লাগবে। এখন এই মিটারটা কেমন করে হিসাব করবেন? এই মিটারটা একটু টেকনিক্যালি চিন্তা করতে হবে। যেমন দেখেন, আমরা যখন এখানে চিন্তা করেছিলাম, আমরা কি করেছিলাম? আমার পাইপটা চিন্তা করলাম 4500 মিটার বাদ। যখন আমরা কেবল চিন্তা করলাম তখন আর্থিং এর জন্য আলাদা করে 4500 মিটার ধরলাম। আর এইখানে আমার এখানে আমার আর্থিং আর্থিং বাদে যে দুইটা কেবল আছে, নিউট্রালের জন্য 4500, এবং আমার যে মেন কেবল, ফেস কেবল, তার জন্য 4500, তো দুইটা মিলে 9000 লিখলাম। কিন্তু এইখানে তো আমরা এইভাবে লিখি নাই, এখানে আমরা সবগুলা একটা সিঙ্গেল লেন্থে চিন্তা করছি, সেই হিসেবে তো টাকাটা বের করছি, তাই না? তখন আমাদের কিন্তু এই জিনিসটা একবারে 4500 লিখতে হবে, বুঝছেন? এখানে তো টাকাটা এখানে কিন্তু বের হয়ে গেল।
তো এইভাবেই আমরা এই কাজগুলা করে ফেলতে পারি। এখন আপনার যতগুলা কেবল আছে, যত টাইপের কেবল আছে, সবগুলা কিন্তু আপনাকে সেম ফরম্যাটে, সেম স্ট্র্যাটেজি ফলো করে এই কাজগুলা করে ফেলতে হবে। এখন এই সাবেরটা কই পাবেন? সাবেরটা আপনি ঠিক এখান থেকে পাবেন, এই যে এইটা আমার কত হবে, 1 16 2 2। তো আপনি করবেন কি, এই পাশের ঘরে লিখে দিবেন হচ্ছে 1 16 2 2। আপনি লিখবেন হচ্ছে ঠিক এমনি করে, 1 16 2 2, শেষ। ওকে, এরপরে চলুন আমি আর একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই, যে আর্থিং এর জন্য যে আপনি ডেটা গুলা কোন জায়গায় পাবেন, যে কত ফিট আর্থিং আপনাকে করতে হবে। তো আর্থিং এর ক্লাসটা আমি এখনো আপনাদেরকে নিই নাই, জাস্ট আমি একটু জিনিসটা দেখিয়ে রাখতেছি। সো আর্থিং এরটাও পাবে হচ্ছে আমরা 4 নাম্বার চ্যাপ্টারে, ঠিক আছে, এটার মধ্যে 4 নাম্বার চ্যাপ্টার আমরা পাবো। সো আর্থিংটা একটু নিচের দিকে আছে। তো দেখেন এখানে আর্থিং চলে আসছে। সো আপনার যত ফিট আর্থিং লাগবে সবগুলা টাকাটা কিন্তু আপনি এখানে পাবেন। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আর্থিং 2 রকম হতে পারে। একটা হচ্ছে যে ফুল ম্যাটেরিয়াল আপনি যেতেছেন কন্ট্রাক্টরকে শুধু বলবেন যে আপনি বোরিংটা করে দেন, সেটার জন্য কিন্তু ম্যাটেরিয়াল কস্টিং আপনাকে ধরতে হবে। আবার অনেক সময় এমন হয় যে আপনার কন্ট্রাক্টরই সবকিছু, আপনি কন্ট্রাক্টরদের শুধুমাত্র আপনার বোরিংটা করায় নিতেছেন। তো অনেক সময় একটা কনফিউশন থাকে, যেমন ধরেন আমার এখানে বলা আছে যে একটা 100 ফিট আর্থিং এর দাম হচ্ছে 45,401 টাকা। অনেক সময় মার্কেটে দেখবেন যে অনেকে বলে যে 100 ফিট আর্থিং করতে 10,000 টাকার বেশি লাগে না। প্রবলেম হচ্ছে যে ওইখানে 10,000 টাকা বলতে শুধুমাত্র বোরিং করা বোঝায়, মানে মাটির নিচে কত করা বোঝায়, নাথিং এলস। কোনো ম্যাটেরিয়াল টেরিয়াল কোনো কিছু থাকবে না। সো এই জিনিসটা আপনি বিওকিউ এর মধ্যে কিন্তু উল্লেখ করে যেতে হবে, যে এখানে আপনি অ্যাজ এ হোল এন্টায়ার কমপ্লিট প্যাকেজ হিসেবে একটা 100 ফিট আর্থিং এর কথা বলতেছেন, অ্যাজ এ হোল এভরিথিং। অনেক সময় অনেকে করে কি যে দেখা গেল যে সরকারি প্রজেক্ট প্রথমবারের মতো করতেছে, দেখলো যে আমি তো বেসরকারিতে করছি, যে একটা 100 ফিট আর্থিং এর জন্য আমার তো 5,000 টাকা খরচ হচ্ছে। বাট ওইখানে 5,000 টাকা বলতে কিন্তু শুধুমাত্র বোরিং করা বোঝানো হয়েছে, নাথিং এলস, অন্য কোনো কিছু নাই। তো সেই জিনিসটা আমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, যে আর্থিং বলতে আমরা যখন পিডব্লিউ রেড শিডিউল থেকে নিব, সো এইখানে টাকা বলতে কিন্তু পুরা টাকাটা একদম বোরিং সহ ম্যাটেরিয়াল সহ করা। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ওকে, সো এটা আমরা ডিলিট করি। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এইখানে আমাদের যতগুলা সাবেট দেওয়া আছে সবগুলা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়। তো প্রত্যেকটা যদি সম্ভব হয় সাবেটটা ওপেন করবেন, ওপেন করে দেখবেন যে এটা আমাদেরকে কিরকম করে কাজে দিতে যেতে পারে। যেমন ধরেন আমরা নতুন একটা সাবেট ওপেন করি, যেমন হচ্ছে ধরেন হাউ টু সে জেনারেটর রিলেটেড করে একটা জিনিস ওপেন করি, ঠিক এটা। হুম, এটা এখন আপনারা পড়বেন কিভাবে, এটা পড়তে হয় কিভাবে সেটা একটু দেখি। যেমন ধরেন আপনি একটা জেনারেটর কিনবেন, হ্যাঁ, সেই জেনারেটর, ধরেন আপনি এটাই যে জেনারেটর কিনবেন, এই জেনারেটরটা, এই জেনারেটরটা আপনি কোন দেশ থেকে কিনবেন সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করে যাচ্ছে। যেমন দেখেন ইউএসএ, ইউকে, জাপান, ইইউ, ইউ কান্ট্রি, কোন কোন ব্র্যান্ড কিনবেন উল্লেখ করা আছে। যেমন দেখেন কোন ব্র্যান্ড গুলো কিনবেন সবগুলো উল্লেখ করে দেওয়া আছে। যদি আপনি ইউকে দিকে কিনেন, সো বলছে কি জেনারেটর দ্য ডিজেল ইঞ্জিন। আর একটা জিনিস বলে রাখি, যেটা আমি জেনারেটরের ক্লাসে নর্মালি বলি, জেনারেটর বলতে কিন্তু 2 টাইপের জেনারেটর হতে পারে, একটা গ্যাস ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তো বাংলাদেশে এখন বেশিরভাগই ডিজেল ইঞ্জিন জেনারেটর ব্যবহার করা হয়। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি বিউকের মধ্যে লিখে দিতে পারেন যে ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট, নট জেনারেটর, জেনারেটর সেট। ক্লাসের আমি আপনাদেরকে দেখাবো যে যখন শুধুমাত্র জেনারেটর বলবেন, ভেন্ডর কিন্তু চাইলে আপনাকে শুধুমাত্র একটা জেনারেটর বসায় ধরাই দিবে, যে আপনি জেনারেটর চাইছেন 100 কেবির, আমি আপনাকে 100 কেবির জেনারেটর দিয়ে দিছে। আলটিমেটলি একটা জেনারেটরকে ফাংশন করানোর জন্য কিন্তু ওই জেনারেটরের বাইরেও আরো অনেকগুলো জিনিস লাগে। তো এই জন্য জেনারেটরের বিওকিউ তৈরি করার সময় সবসময় বলতে হয় কমপ্লিট জেনারেটর সেট, ডিজি সেট বলা হয়। তো যখন বিওকিউ লিখবেন, সো এমনি করে লিখতে হবে যে আমার 500 কেভি এ ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট, 500 কেভি এ ডিজেল ইঞ্জিন জেনারেটর সেট, এমনি। বাস এমনি যদি আমরা শুধুমাত্র লিখি 500 কেভি জেনারেটর, সো এখানে কিন্তু ফাঁকিদের অনেকগুলো জায়গা থাকে, গ্যাস ইঞ্জিন হতে পারে, শুধুমাত্র জেনারেটর হতে পারে। সেই জিনিসগুলো কিন্তু প্রফেশনালি মিসটা করা যাবে না, রাইট? এখন এই জায়গাতে আমরা যদি একটু কম্পারিজন গুলো দেখি,
আমরা যদি ইউএসএ, ইউকে, জাপান বা ইউএ কান্ট্রি নেই, তো আপনারা মনে করেন এই 500 কেবি জেনারেটরের দাম পড়তেছে, এই 500 কেবি সরকারকে খরচ টরচ সবকিছু দিয়া প্রায় 65 লাখ টাকা। দেখেন 65 লাখ। আপনার 100 কেবি দাম পড়তেছে প্রায় 22 লাখ টাকা। 200 কেবি দাম পড়তেছে প্রায় 35 লাখ টাকা। দেখছেন? এখন যদি একটু কমা কান্ট্রির জেনারেটরের দিকে চলে যাই, লাইক চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ এশিয়ান কোন কান্ট্রিতে, রাইট, সেই জায়গাতে আমার 100 কেবি দাম পড়তেছে 18 লাখ টাকা। দেখেন 18 লাখ। 100 কেবি দাম পড়তেছে 18 লাখ। এখানে কত? 100 কেবি দাম পড়তেছে 22 লাখ। আবার এখানে 200 কেবি দাম আছে 30 লাখ, আমার এখানে 200 কেবি দাম আছে হচ্ছে 35 লাখ। সো এক্স্যাক্টলি এজ এ কনসালটেন্ট হিসাবে আপনার দায়িত্ব থাকবে যে আপনি এক্স্যাক্টলি কি চাচ্ছেন সেটা ভেন্ডরকে ভালো করে বুঝানো। তারপরে ভেন্ডর যেটা আপনাকে দিল সেটা আপনি যেটা চাইছেন সেটা দিছে নাকি সেটা বুঝে নেওয়ার ক্ষমতা। এই জায়গাতে একটা ফাঁকিবাজি চলে, যে ধরেন আপনি জেনারেটর বলছেন 200 কেভি, কারেন্ট অফ অরিজিন উল্লেখ করে দেন নাই, সেই জায়গাতে কিন্তু অনেক সময় একটা মিসম্যাচ হতে পারে। আবার আপনি কারেন্ট অফ অরিজিনের জায়গায় লিখে দিয়েছেন ইউ কান্ট্রি। তো ইউ মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যেমন মনে করেন জার্মানি আছে, ফ্রান্স আছে, স্পেন আছে, আবার রোমানিয়াও আছে। এখন কেউ যদি রোমানিয়া থেকে কোন একটা ইকুইপমেন্ট আপনাকে এনে দেয়, জাস্ট বলে ইউ কান্ট্রি, আপনি কিন্তু ডিনাই করতে পারবেন না। সেই জন্য ভালো হবে কি যে আপনি ব্র্যান্ড লিখে দিতে পারেন। ব্র্যান্ড লিখে উল্লেখ করে দিবেন যে এই দেশ থেকে আপনি এই ব্র্যান্ডের জিনিসটা চাচ্ছেন। সেই জায়গাতে কিছুটা হলেও আপনি কিন্তু ব্যাকআপটা পাবেন। যদিও এখন সবই চায়না ব্র্যান্ড চলে বা চায়নাতে ফ্যাক্টরিতে চলে, বাট যেহেতু আমাদেরকে প্রফেশনালিজম মেনটেন করতে হয়, তো সেই জন্য চেষ্টা করবেন যে যে কোনো জিনিসের ব্র্যান্ড, কান্ট্রি অফ অরিজিন আপনার বিউকিউ এর মধ্যে উল্লেখ করে দেওয়ার জন্য। ওকে, এই জিনিসটা একটা মেসিভ ডিফারেন্স থাকে যে আপনি যদি কান্ট্রি অফ অরিজিন উল্লেখ না করেন তাহলে যত ভেন্ডর থাকে বেসিক্যালি ভেন্ডররা লাভ করার জন্য এমন কোনো কিছু নাই যে করবে না। সো সবসময় মনে রাখবেন যে আপনি এজ এ কনসালটেন্ট হিসেবে যতটা সেফ জোন আপনি থাকতে পারবেন ততটা আপনার জন্য ভালো। সো কান্ট্রি অফ অরিজিন এই যে মাস্ট, আপনার ব্র্যান্ডের নাম এই যে মাস্ট যখন আপনি বিইকিউ করবেন। আচ্ছা, ধরেন আপনি আর একটা টপিকের মধ্যে ঝুঁকি, যে এখানে আপনি এই জিনিসগুলো আরো পাবেন। যেমন ধরেন এটা আমার আছে ফ্যান রিলেটেড, সো আমি এটা ওপেন করি। ধরেন আমরা ফ্যানের এই হ্যাঁ টপিকের জি। মধ্যে ঝুঁকি। এই ফ্যানের এখানেও আপনার যে ফ্যানটা লাগবে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। যেমন আমাদের এখানে বলে দেওয়া আছে 56 ইঞ্চের ফ্যানের জন্য আমার কত টাকা লাগবে। আপনি যদি 48 ইঞ্চের ফ্যান ব্যবহার করেন তার জন্য কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সো আলটিমেটলি আমার যত টাইপের জিনিসগুলো লাগবে সবগুলোর লিস্ট কিন্তু আপনি এখানে পাবেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সিম্পল ফিটিংস, আর একটা হচ্ছে এজ এ কমপ্লিট সেট। যেমন আমি যদি আপনাকে এরকম করে বলি, ধরেন আপনার একটা টিউব লাইট আছে, এটা আমার একটা টিউব লাইট। সো আমার এই টিউব লাইটটা মনে করেন 18 ওয়াটের। সো যখন আমি বিকিউ করব তখন আমাকে বলতে হবে যে 18 ওয়াট এলইডি টিউব লাইট উইথ কমপ্লিট সেট, মানে হচ্ছে এই টিউব লাইটটা লাগানোর জন্য যত টাইপের অ্যাক্সেসরিজ লাগবে সবগুলা সহ আমি টাকাটা বলতেছি। আপনি যদি শুধুমাত্র বলেন যে আমার 18 ওয়াট, এটা যদি আমার 18 ওয়াট এলইডি লাইট, দ্যাটস অল, আর কিছু বললেন না। সো আলটিমেটলি কন্ট্রাক্টর করবে কি 18 ওয়াটের একটা এলইডি লাইট আপনার এনে লাগাই দিবেন, দ্যাটস অল। সো ওই জিনিসটা আমরা যখন বিইকিউ এর মধ্যে লিখি আমাদের কিন্তু লিখতে হবে যে এজ এ কমপ্লিট সেট। আবার ধরেন আপনি করলেন কি একটা বাউন্ডারিতে একটা লাইট লাগাবেন, বাউন্ডারি লাইট, হ্যাঁ, বাউন্ডারি লাইট গুলা কিন্তু নর্মালি সেট হিসেবে আসে না। একটা আসে হচ্ছে নর্মালি লুমিনারি সেট, তার মধ্যে আলাদা করে ভাল্ব কিনে নিতে হয়। সো আপনি তখন এটাকে কি বলবেন যে আমার বাউন্ডারি লাইট, BOUNDARY, বাউন্ডারি লাইট উইথ 9 ওয়াট এলইডি ল্যাম্প। কারণ হচ্ছে আমার বাউন্ডারি লাইট এটা একটা কমপ্লিট সেট হিসেবে আসবে উইদাউট ল্যাম্প। এখন আপনি যদি শুধুমাত্র বলেন যে আমার বাউন্ডারি লাইট ফিটিংস, সো আপনাকে লাইট ফিটিংস করে দিবে, নো ল্যাম্প, কোনো ল্যাম্প থাকবে না। সো ল্যাম্পের জন্য তখন আপনাকে কন্ট্রাক্টর আলাদা করে চার্জ করবে। সো এই জিনিসগুলো তখন এমনি করে লিখতে হবে যে বাউন্ডারি লাইট ফিটিংস উইথ 9 ওয়াট এলইডি ল্যাম্প। সো আমরা লিখি কিভাবে কিছু খেয়াল করে দেখেন। সো নর্মালি কি ডিজাইন করাটা তুলনামূলক সহজ হয়ে যায়, কিন্তু যখন আপনি বিইকিউ গুলা করতে যাবেন তখন দেখবেন যে ডিফারেন্ট জিনিসগুলা ঝামেলা তৈরি করে। যেমন আমরা এখানে কি করছি, সারফেস টাইপ লাইট ফিক্সার ইনসাইড টয়লেট সিমিলার টু গ্লোরিয়া মডেল, মানে এটা একটা কোম্পানির নাম গ্লোরিয়া।
সো ওদের এই মডেলের সাথে যেন যায় উইথ 1x9 ওয়াট এলইডি ল্যাম্প। মানে হচ্ছে আমার এই টয়লেটের মধ্যে একটা লাইট ফিক্সার লাগবে যেটা সারফেস টাইপ, যেটা দেখতে হবে গ্লোরিয়ার এই মডেলের মতো। তার মধ্যে ওই ফিক্সারের মধ্যে বাল্ব হিসেবে লাগবে হচ্ছে 1x9 ওয়াট এলইডি ল্যাম্প অর ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। কারণ বিকিউ এর মধ্যে সরকারি প্রজেক্টে আপনি কোনো একটা ব্র্যান্ডকে যদি মানে ফোকাস করেন, তাহলে মনে করা হয় যে পক্ষপাতিত্ব আছে। সেই জন্য লিখে দিতে হয় যে অর ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট, যে সিমিলার টাইপের সেম ক্যাটাগরির ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট হলেও চলবে, রাইট? সো আমরা তখন কি করতে পারি, সিমিলার স্ট্র্যাটেজি। আপনি যদি কোনো বাউন্ডারি করেন, বাউন্ডারিতে লিখবেন যে আমার আমার হচ্ছে বাউন্ডারি লাইট ফিটিংস উইথ 1x9 ওয়াট বা 1x15 ওয়াট এলইডি ল্যাম্প অর ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। ঠিক এইভাবে আমাদের বিকিউ গুলো তৈরি করে নিতে হয়। আচ্ছা, এরপরে আমি অন্য একটা টপিকে যাওয়ার আগে ভাইয়া যেটা জিজ্ঞাসা করলেন ওটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি, তারপর অন্য টপিকে যাই। সো এই জায়গাতে এটা বুঝতে বুঝতে হলে আপনাদেরকে এই ফরম্যাট একটু ভালো করে বুঝতে হবে। এখানে আমি এই সংখ্যাগুলো ছোট বানাই ফেলি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হতে পারে। যেমন দেখেন, এইখানে যে নামগুলো দেখতেছেন না, আমাদের যখন কোনো বিকিউ করি আমরা বেসিক্যালি এই লিজেন্ড গুলো ব্যবহার করছি। এই এ থেকে শুরু করে এই পর্যন্ত যে লিজেন্ড গুলো আছে সেটাই আমরা ব্যবহার করছি, আর কোনো কিছু করি নাই। এখন আপনি নতুন একটা জিনিস ব্যবহার করতে চাচ্ছেন, লাইক মনে করেন আপনি নতুন একটা লিজেন্ড বানাবেন, যে লিজেন্ডের নাম হচ্ছে সামহাউ এইচপি। এই এইচপি নামে একটা লিজেন্ড তৈরি করতে চাচ্ছেন আপনি। এইচপি নামে কোনো লিজেন্ড আমার নাই। সো আপনি যদি কোনো লিজেন্ড তৈরি করেন, ধরেন আপনার এটা একটা নতুন একটা লিজেন্ড আসলো এখানে, ঠিক এটা এটা মনে করেন আপনার নতুন একটা হাইমাস লাইট। এই লাইটটাকে আপনি বললেন হচ্ছে এইচপি টাইপের লাইট। তো আপনি যখন এটা ব্লক আকারে সুন্দর করে করবেন তো এখানে তো এমনি উঠে যাবে, আর এটা নিয়ে যদি এক্সেলে যান তখন তো অটোমেটিক আসবে। এখন ধরেন আপনি এখানে এইচপি লিখলেন, এখানে এইচপি লিখলেন, দেখেন কোথাও কিন্তু আপনি এইচপি পাবেন না যে এইচপি রিলেটেড কোনো কিছু আসছে, দেখছেন? নাথিং, কোনো কিছু চেঞ্জ হয় না, নাথিং, কিছু চেঞ্জ হয় না, কিছু চেঞ্জ হয় না। এখন আপনাকে এটা করতে হবে। এটা করার জন্য আপনাকে এই ঘরটাকে ঠিক করতে হবে। এই 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 যে ঘর, এই ঘরে আপনাকে এইচপি জন্য একটা মান ডিফাইন করতে হবে। ধরেন আপনি এটাতে লিখলেন এইচপি সমান মনে করেন আপনার হয়তো 100 ওয়াট, এটা আপনার 100, এটা মনে করেন আপনার 96 ওয়াট। আপনি হয়তো গড়ে চিন্তা করলেন যে 100 ওয়াট করে। হ্যাঁ, মানে আমার এই ঘরটায় এটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে কনসিডার লোড। যেমন মনে করেন কোনো লাইট যদি 18 ওয়াট হয়, আমরা ধরে রাখছি এটা 20 ওয়াট হতে পারে। তো এটা আমরা মনে করেন 96, এটা ধরে রাখলাম 100 ওয়াট। এখন এই জিনিসটা আমার এই ঘরের মধ্যে নিয়ে আসতে হবে, এই ঘরের মধ্যে নিয়ে আসতে হবে। তো আমি এখানে লিখলাম এইচপি, দেখেন এখন কিন্তু 2 চলে আসছে, দেখছেন? সো এখানে আমার ঠিকই চলে আসছে। এখন আপনি এই এইচপির জায়গায় যদি আপনার মনে করেন 200 লেখেন, তাও কিন্তু এখানে 200 চলে আসবে, এই যে। ওকে, এটা না হয় আসলো, কিন্তু আমার এইগুলা কিছু চেঞ্জ হইতেছে না। আমার এই এই ঘরে কিন্তু এইচপির কিছু নাই, নাথিং। এখানে কিন্তু এইচপির কিছু নাই। সো আমাকে এখন এই জিনিসটা নিয়ে আসতে হবে যে এইচপি রিলেটেড কোনো কিছু এখানে আছে কিনা, এইচপি রিলেটেড কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, সো আমরা এখন যেটা করবো যে এইচপি নিয়ে কোনো কিছু এখানে যোগ করব এক্সট্রা করে। সো আপনি এই ঘরে একটা দেখেন যে এটা আমার হাই মাস টাইপের লাইট, HIGHMAST, মানে হাই মাস্ট LIGHT লাইট। তো এটার নাম হচ্ছে এইচপি। দেখেন এলাকার সাথে সাথে বাকিটা কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখছেন? আমি জাস্ট এইচপি লিখবো, বাকিটা অটোমেটিক আসবে। এইচপি, এন্টারে চাপ দেন, দেখেন আপনার টোটালি 96 ওয়াট করে গড়ে আমরা চিন্তা করছি, আর কনসিডার রেটিং হচ্ছে 100। আমার টোটাল কোয়ান্টিটি 200টা লিখছি, 200টা এখানে চলে আসছে। আমার টোটাল লোড কত, 19 কিলোওয়াট, মানে 19,200 ওয়াট, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখানে আপনি যদি এটা সংখ্যা 200 জায়গায় 10 করেন, অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে। উপরে যান, চেঞ্জ হয়ে গেছে, এই যে এটা 10, 96 চেঞ্জ হয় নাই, এই যে এটা 96। আহ
আমাদের টোটাল কত এটা আসলো, কানেক্টেড লোড কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমাদের 200টা আসছে। সো আমরা কোয়ান্টিটি এটা 200 আসলো কোন জায়গা থেকে, এটা এটা এইখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা এইখানে চেঞ্জ করেছি, এই জন্য হয়নি। দাঁড়া, আমরা কোয়ান্টিটিটা লিখবো হচ্ছে এই ঘরের মধ্যে। সো আমাদের এখানে 10 লিখলেই এখানে কিন্তু আমি 10 চলে আসবে, এই যে দেখেন 10। এখানে আপনি কোয়ান্টিটি ঘরে যদি 10-এর জায়গায় 100 লিখেন, এটা কিন্তু চেঞ্জ হবে এখানে, এই যে এটা 100। সো এইভাবে করে আপনার যতগুলা আইটেম আছে সবগুলা প্রথমে হচ্ছে আপনাকে এইটা এখানে ডিফাইন করবেন। আপনার যে যে আইটেম গুলো আছে এখানে লিখবেন, তার রেসপেক্টে কি ওয়াটে সেটা লিখবেন। তারপরে তো মনে করেন এখানে আপনি সেই ভ্যালুটা দিলে এটা অটোমেটিক চলে আসবে। এখন আপনার এই স্পিড জায়গায় যদি মনে করেন ডাব্লুপি আছে, এখানে ডাব্লুপি লেখেন। সেটা ডাব্লুপি, এটা ডাব্লুপি সমান মনে করেন সামাও কতটা লিখবেন, জাস্ট কোন একটা ফিগার হয়তো আসলো। সো আপনার এখানে মনে করেন ডাব্লুপি সমান লিখলেন হচ্ছে আপনার সামাও, এটা হচ্ছে গড়ে মনে করেন 12 ওয়াট, আপনি কনসিডার করলেন 15 ওয়াট করে। হ্যাঁ, তো আপনি এখানে ডাব্লিউপি লিখবেন, ঠিক এখানে সে পুরো জিনিসটা আপনি করে টানবেন। ভাই আমার ড্রয়িং এ কি একটা ব্লক করতে হবে আগে ডাব্লিউপি জি, লিখে? হ্যাঁ, ডাব্লিউপি লিখলে ব্লক করলে তাহলে আর কোনো সমস্যা হবে না, এটা অথবা অটোমেটিক এইচপি, চলে মানে আসবে। যে কোনো একটা, ওই লেয়ারটাও কি ডাব্লিউপি লিখে করতে হবে, না লেয়ার যে না, কোনো যে লেয়ারে আর হলেই আপনি হবে? যে কোনো কিছু করতে পারেন, ব্লকটা সুন্দর করে থাকলেই হবে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, নোটেড। ঠিক আছে, এইটা করার পরে এটা যখন হয়ে যাবে তখন আপনাকে লোডটা ক্যালকুলেশন করার সময় এইখানে জাস্ট সুন্দর করে লিখে নেবেন। আপনাকে শুধুমাত্র এখানে ডাব্লিউপি লিখলেই বাকিটা চলে আসবে, যে ডাব্লিউপি লেখেন, বাকিটা এখানে অটোমেটিক চলে আসছে। এই যে যেমন আপনার টোটাল হচ্ছে 10টা, এখানে 10-এর ঘরে 10 উঠছে, আপনার টোটাল লোড হচ্ছে 12 ওয়াট। এখন কোন জায়গাতে মনে করেন আপনার লোডটা বাড়ছে, তো 12 ওয়াটের জায়গায় আপনি মনে করেন 120 ওয়াট করে দেন, কোনো সমস্যা নাই, 120 ওয়াটই আসবে। এই যে 120 ওয়াট দেখছেন। তো এইভাবেই কাজগুলো হয়। আচ্ছা ভাই, একটা কি? ছিল কোয়েশ্চেন। সেটা হলো, আমি যদি ধরেন আপনার কন্ডুইটের, মনে করেন যে 20 বাই 25 মিলি কন্ডুইটের একটা কালার লেয়ারে করলাম, হ্যাঁ, তারপরে আপনার অন্যান্য লেয়ার করলাম, ওই লেয়ার গুলো তো এখানে ডাটা নিতে পারবো, রাইট? হ্যাঁ, করতে পারবেন, কোনো সময়, আমাদের তো ড্রয়িং এর সবগুলো ক্ষেত্রে মানে লেয়ারই করা। হ্যাঁ, এই যে যেমন দেখেন, তাহলে ওই ওই লেয়ারটা ডাটা যদি আসে, তাহলে তো কনভার্ট কি বের করতে পারা, মানে কিছুটা হলেও কাছাকাছি যেতে পারবে, রাইট? মানে আমরা অটোমেটিক করতে পারি ভাই, কিন্তু একটা মিনিট, সরি, আমরা অটোমেটিক করলে মিস্টেক হয় কি, যে অটোক্যাড আপনাকে অটোমেটিক করে একটা ডেটা দিবে, ও কিন্তু বুঝবে না যে সাইটের কন্ডিশন কেমন বা কি টাইপের ক্লায়েন্ট। এই জন্য সবসময় হচ্ছে যেগুলা লিনিয়ার লেন্থ যেমন পিভিসি কন্ডিউট কিংবা কেবল, এটা ম্যানুয়ালি করাটা বেটার। আদারওয়াইজ কিন্তু চাইলে আমরা এটা করে নিতে পারি। যেমন ধরেন আপনি কেমনে বের করতে পারেন, আপনি সবগুলাকে একটা লেয়ারে নিয়ে আসেন, আমি দেখাই দিই। এই সবগুলাকে আপনি আপনি লেয়ার নিয়ে আসলেন, এই সবগুলো আপনার একটা সার্কিটের জন্য পাইপ। হ্যাঁ, এখন আপনি জাস্ট এমনি করে মাপেন যে কতটুকু আসছে। তো আপনার মাপতে কত মিনিট সময় লাগবে, এই এটা আপনার 23 আছে, এটা আপনার আছে 22, এটা আছে হচ্ছে আপনার 22, এটা আছে আপনার 22। তো সবকিছু মিলে আপনি মনে করেন এখানে কত আছে। ক্লিকের কমান্ডটা কি আর্ক লেন্থ দিলেই হবে, শুধু এই একবার যে সিলেক্ট আর্কলেন, করলে এই যে হবে? এখানে এই যে আর্কলেন, এটা দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। তো এখানে আপনি দেখলেন যে মনে করেন আপনার 23 ফিট, 23 ফিট, 22 ফিট, 22 ফিট, 23 ফিট। হ্যাঁ, এখন আমরা কি দেখলাম যে একটা ডিবি থেকে 5 ফিট উপরে উঠে, তাই না? 5 ফিট উপরে উঠে, আবার ওইটা ছাদের মধ্যে দিয়ে যায়, আবার 5 ফিট নিচে নামে। তার মানে দেখলাম যে প্রত্যেকটা সার্কিটের জন্য গড়ে আমার 10 ফিট করে এক্সট্রা ধরে রাখতে হবে। এখন আপনি দেখবেন যে আপনার কতগুলো সার্কিট আছে। তো আপনি এই এক্সেল এর মধ্যে করলেন কি, এমনি করে লিখলেন যে আমার সার্কিট নাম্বার হচ্ছে 1, ধরেন C1, এটা হচ্ছে আমার C2, তারপর এটা হচ্ছে C3, তারপরটা মনে করেন C4, চারটা দিয়ে দেখায়। তো আমার এখানে কতগুলো আছে, এখানে আছে হচ্ছে আমার 1 2 3 4, প্রথমে হচ্ছে 23 22 22 23। তো আপনি এই ফিগার গুলা এমনি করে বসাবেন, ধরেন 23 22, এদিকে হচ্ছে 22 23। তাহলে যোগফলটা আপনি এমনি করে লিখেন এখানে, সেক এখানে আপনি লিখলেন টোটাল যোগফল। তো এটা সামেশন এই এই এখন আপনার যতগুলা ফিগার আছে সেটা তো আপনি এইখান থেকে দেখবেন। সো আপনি এই ঘরে লিখবেন সিরিয়াল নাম্বার। সো সিরিয়াল নাম্বার হচ্ছে 1 2, এই হচ্ছে 3, এই হচ্ছে আপনার 4। হ্যাঁ, 4 নাম্বার, চারটা সিরিয়াল আছে। তাহলে আপনার এক্সট্রা কতটুকু যোগ করতে হবে, প্রত্যেকটার জন্য 10 করে। তাহলে আপনি এখানে লিখলেন EXTRA। সো এক্সট্রা তো আপনার সবসময় 10 থাকবেই।
সেই ঘরের মধ্যে আপনি 10 আগে বসায় রাখেন, আপনার এখানে আছে 4, তাহলে আপনি করবেন কি, সমান সমান 4 × 10, রাইট? তাহলে 40 ফিট আপনার এক্সট্রা করে ধরতে হবে। তারপর আপনার সামেশনটা বাড়লো, এই দুটো যোগ করে দেন, তাহলে আপনার কত ফিট লাগতেছে, এত ফিট। তাহলে আপনার যদি মনে করেন সার্কিটটা বাড়ে, so আপনি একটা করে বাড়াইতে থাকেন। এটা আপনার 5, এটা আপনার 6, তো এটা আপনি 5 করেন, এটা আপনি 6 করেন, আর ঘরের মধ্যে এটা আপনার 4-এর জায়গায় 6 বসাই দেন, শেষ। তো আপনার এক্সট্রাটা এখানে বাড়লো, আপনার টোটালটা কিন্তু এখানে চলে আসলো, দেখছেন? জি জি, ক্লিয়ার। ঠিক ক্লিয়ার। আছে। আর আরেকটা কি করতে পারেন, যে এটা পিভিসি পাইপের জন্য করলেন, রাইট? এখন আপনার 2.5 এর কেবল লাগবে, সো 2.5 এর জন্য কি করবেন, এই আপনার 2.5 RM, সো আপনার তিনটা লাগবে। একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে মেন, একটা হচ্ছে ইসিসি। তাহলে এইটা মাল্টিপ্লাই হচ্ছে আপনার 3, সো আলটিমেটলি আপনার এত আরএম এর কেবল এত মিটার কেবল লাগতেছে। এর মধ্যে আপনার যেটা আর্থিং, আর্থিং তো লাগবে হচ্ছে এই 3/1 ভাগ, তাই না? সো আমি এটাকে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা হচ্ছে আমার আর্থিং। অথবা এটাকে আপনি মনে করেন মেন বা ফেস কেবল চিন্তা করেন, সো এটা হচ্ছে আপনার ফেস কেবল, এমনি করে চিন্তা করেন। তারপর এটা হচ্ছে আপনার নিউট্রাল কেবল, সো এটা হচ্ছে আমার নিউট্রাল কেবল। তারপর এটা হচ্ছে আমার আর্থিং কেবল, হ্যাঁ। সো আপনার 3 ভাগে ভাগ করলে এইটা সমান এইটা সমান এটা, দেখেন সবগুলা চলে আসলো। এখন আপনারা যদি মনে করেন 3টা ঘর যদি আলাদা করেন, তো 3টা ঘরে আলাদা করে বসাবেন। আর যদি মনে করেন যে না, আমি নিউট্রাল কেবল এবং ফেস কেবলকে একটা ঘরের মধ্যে আনবো, তাহলে এই দুটাকে যোগ করে দেন, তো আমার 196 + 196, হ্যাঁ, শেষ। এই তখন এই ঘরটা আমার ডিলিট হয়ে যাবে, আর এই ঘরে আমার অর্ধেক আসবে, এই 196, দেখছেন ব্যাপারটা এইভাবে। এখন আপনার এই ঘরে যাই থাকুক, এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে, বুঝছেন? জি, ক্লিয়ার। আর হ্যাঁ। আরেকটা ছিল কোয়েশ্চেন, সেটা হলো অনেক সময় দেখা গেলো যে সরকারি কাজ তো আমরা নাও পাইতে পারি। জি জি। তখন দেখা গেল যে কোনো আর্কিটেক্ট দিল যে এটা একটা কস্ট এস্টিমেশন করে দেন, হুম। যে ক্লায়েন্ট, তখন ক্লায়েন্ট বলতেছে যে আমাদের এক্সাক্ট প্রাইসটা দেন, যাতে কন্ট্রাক্টরকে, থাকে না আমরা বেশি দিলে তো কন্ট্রাক্টর বেশি ডিমান্ড করবে আর কি। তাহলে আপনি পিডব্লিউডি। কন্ট্রাক্টর টাকাটা ডিলিট করে দিবেন, আপনার এক্স্যাক্টলি মার্কেটে যে কস্টিং সেটা শুধুমাত্র দিবেন। আমরা যেমন মনে করেন ক্যাবলের জন্য আসছিল 42 টাকা, তাই না? তার সাথে আমরা জি। করলাম 10% এক্সট্রা গুণ করলাম, এটা আপনি করবেন না। আপনি শুধুমাত্র 42 টাকায় বসাবেন, শেষ। আর আচ্ছা, কিছু আর যে অনেক সময় যেটা বলে যে ক্যাবেল হয়তো বা ক্লায়েন্টই দিবে, কাজ কন্ট্রাক্টর করবে, তখন সেক্ষেত্রে মানে পাইপ ওগুলো আলাদা করে দিলে মনে হয় বেটার হয় না? আপনার প্রাইভেট সেক্টরে ভাই সব আলাদা করতে হবে, ক্যাবেল পাইপ সবগুলা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করে ফেলতে আচ্ছা, হবে। ওটা একটা স্যাম্পল দিন তাহলে। এই যে আমাদের এই বিএকিউ স্যাম্পলটা, আপনি এটা কিন্তু পাইপই আছে শুরুতে, এই যে দেখেন, আচ্ছা, এই খেয়াল যে করতে পারেন। আমাদের এটা হচ্ছে একদম রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যেটা মানে সবাই করে। সো এটা আমার শুরুতে কিন্তু পিভিসি কন্ডুইট, এই যে পিভিসি কন্ডুইট কতটুকু লাগবে, কি কি সাইজের, সবগুলো লিস্ট কিন্তু এখানে পাবেন, এই যে পুরোটা। এরপর হচ্ছে আচ্ছা, ঠিক কেবল, আছে, জি, যত নোটেড। টাইপের কেবল লাগে সবগুলোর লিস্ট আপনি এখানে পাবেন, হ্যাঁ। আর এরপর হচ্ছে আন্ডারগ্রাউন্ড, যদি আপনার কোনো আন্ডারগ্রাউন্ড কেবল লাগে, সো এই আন্ডারগ্রাউন্ড কেবলের লিস্ট আপনি এখানে আছে। তো আন্ডারগ্রাউন্ড কেবলে বেসিক্যালি আমরা সাবস্টেশনের ক্লাসে দিনে পড়ে, সেই জন্য আমরা এটা স্কিপ করে গেছি। এরপর হচ্ছে লাইট, এরপর হচ্ছে ফ্যান, আর এরপর হচ্ছে নর্মালি যে আইটেম গুলো থাকে সেই আইটেম গুলা। যে আমাদের মনে করেন ড্রয়িং এ যত ভালোই আপনারা হন না কেন, বিওকিউ কিন্তু আজ হোক কাল হোক আপনাদেরকে করতে হবে, মাস্ট। কনসালটেন্সি প্রফেশনে বিওকিউ ছাড়া আপনি সার্ভাইভ করাটা বেস্ট টাফ। কারণ যত বড় প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন না কেন, বা আপনি নিজের ফার্ম হোক না কেন, বিওকিউ কিন্তু আপনাকে করতে হবে। সো চেষ্টা করবেন যে বিওকিউ যতটা সম্ভব প্র্যাকটিস করার জন্য। সো প্র্যাকটিস করলে দেখবেন যে আপনি নিজের মতো করে একটা ফরম্যাট দাঁড় করায় ফেলতে পারবেন। আর আপনি প্রাইভেট করেন বা আপনার পাবলিক করেন, যে জায়গাতে করেন না কেন, টাকার পরিমাণটা ভিন্ন হতে পারে বা টাকার লেভেলটা ভিন্ন হতে পারে, কিন্তু ফরম্যাটটা কিন্তু সব জায়গায় একই রকম থাকবে। এখন যেটা আমি বলেছিলাম, যে চলেন আমরা দেখি যে কোনো একটা ড্রয়িং কে আমরা সুন্দর করে প্রেজেন্ট কিভাবে করতে পারি। কারণ যে কোনো জিনিস প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই বিইকিউ এর কথা চিন্তা করেন, হ্যাঁ। এটা সার্কিট ব্রেকার, তো সার্কিট ব্রেকারের যে জিনিসটা আমরা কই পাবো, আমরা 4 নাম্বার চ্যাপ্টারে পাবো। এই যে আমাদের হচ্ছে 3 ফেজ ডিস্ট্রিবিউশন বোর্ডের পরে আমার চলে আসলো সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার আমাদের হচ্ছে এরকম আছে, আপনার 5 অ্যাম্পিয়ার থেকে শুরু করে 40 অ্যাম্পিয়ার পর্যন্ত সবগুলোর দাম ধরা আছে 780 টাকা করে। এখন আমাদের এসপিটা কোন জায়গায় লাগতে পারে, যেটা মনে করেন আমাদের ডিবি থেকে লাইটিং সার্কিট, এসি সার্কিট, এই জন্য আমাদের এসপিটা লাগে। সো আমাদের ঘরটা এমনি করে কিন্তু সাজানো আছে, এই যে দেখেন 5 থেকে 40 অ্যাম্পিয়ার সবগুলোর দাম 740 টাকা করে। তো আমার তো মনে করেন বেসরকারি প্রজেক্ট এটা করা ছিল, তো তার জন্য কিন্তু টাকাটা অনেক কম লাগছে, 500 টাকা করে ধরলে হয়ে যাবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিপি এমসিবি এবং টিপি এমসিসিবি। সো এটা হচ্ছে টিপি এমসিবি, 6 থেকে 5 থেকে 60 অ্যাম্পিয়ার, 4030 টাকা। আর এটা হচ্ছে টিপি এমসিসিবি,
সেটা হচ্ছে আপনার 200 অ্যাম্পিয়ার পর্যন্ত দেওয়া আছে। 200 অ্যাম্পিয়ার উপরে চলে গেলে তখন হচ্ছে মার্কেটের রেট অ্যানালাইসিস করে এটা দিতে হয়। আর যে বোর্ডের কথা বললেন, সব বোর্ডের টাকাটাও কিন্তু ভাই এখানে দিয়ে দেওয়া আছে। সো আমি কত ওয়ের বোর্ড নিচ্ছি, আমার সিঙ্গেল ফেজ বোর্ড নাকি 3 ফেজ বোর্ড, সবগুলো টাকা কিন্তু আপনি এখান থেকেই পাবেন। নিচে 3 ফেজ ডিস্ট্রিবিউশন বোর্ড, আপনার সার্কিট ব্রেকার রেটিং কত, তার উপর ভিত্তি করে কিন্তু এখানে উল্লেখ করা যাচ্ছে সবগুলা। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা যেটা নিতে চাই সেটা কিন্তু করে নিতে পারবো। আপনারা মনে রাখবেন যতগুলা বোর্ড রিলেটেড ব্যাপার আছে সবগুলো আমরা পাবো হচ্ছে 4 নাম্বার চ্যাপ্টারে, সার্কিট ব্রেকার সব 4 নাম্বার চ্যাপ্টারে, ডিপি সুইচ 4 নাম্বার চ্যাপ্টারে, আর্থিং 4 নাম্বার চ্যাপ্টারে, আর 1 নাম্বার চ্যাপ্টারে হচ্ছে সব ধরনের ওয়ারিং, 2 নাম্বারে আছে সাবস্টেশন, 3 নাম্বারে জেনারেটর, 6 নাম্বারে হচ্ছে লাইট। সো মোটামুটি এইগুলো জানলে আমাদের এই জিনিসগুলো কভার করতে পারি আমরা।